আমার অনেক রাত, তখন 2:30-3টে বাজে প্রায়। এখন দেখি রবিদাকে গৌর ফোন করছে। বলছে এখন আবার ফোন করছে কেন? ধরো বলছে বাবা রবি, আমি এখানে থাকতে চাই না, এইখানে বেড়া সব বাউলগুলা ঘুমাচ্ছে, হ্যাঁ ভালো লাগে না, তোমার বাড়ি যাবো আমি। বলছে আমার বাড়ি এখন তুমি এত রাত্রে আসবি? আমি চলে যাবো ঠিক হেঁটে হেঁটে, তুমি আছো তো জেগে? বলছে হ্যাঁ আমি জেগে আছি। ঠিক আছে তাহলে দরজাটা খোলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তখন আমি একদিন ওই লালবাজারে গেছিলাম ঘুরতে ঘুরতে, দেখলাম দোতারাটা দেখে তখন মনে হলো এটা তো শরদেরই একটা ছোট ফর্ম মনে হচ্ছে, মিনি শরৎ। হ্যাঁ বললাম বাহ এটা নিই। তারপরে একটা নিয়েছি, আর দামও কম দোতারার, নিয়ে আমি বললাম মা আমি তাহলে এটা নিয়ে যাচ্ছি। বলছে হ্যাঁ সে এটা নিয়ে যা, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতার, আমার একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতার, আমার একলা নিতাই। তেনো তো প্রায় আমার কোলে বসেই শিখিয়েছে আর কি, হ্যাঁ মানে একদম হাত ধরে ধরে শিখিয়েছে তেনো, এত ছোটবেলায় গেছি। যে চাতকও প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, মানে কখন শশীকে কালো মেঘ ঢেকে নেবে, তবে গিয়ে বৃষ্টি পড়বে, সেই চাতক ওর জন্য ওই প্রথম বাড়িধারা সে পান করবে, তবে গিয়ে তার জন্মের জন্মের তেষ্টা মিটবে। এবার এই যে চিত্রকল্পটা সে বলছে, এই চিত্রকল্প তো ইটসেলফ ফ্যাসিনেটিং। আমি খেলতাম আর গুরুজি বাবা বলতো যে চয়নটা যে কি করে, ঠিক যখনই সোম পড়বে ও যেখানেই থাকুক এসে ধা পড়বে তবলার উপরে এসে। उड़ जाएगा हंस अकेला जग दर्शन का मेला, जग दर्शन का मेला, जग दर्शन का मेला। নিজের দোষটা স্বীকার করা একটা খুব গন্ডগোলের ব্যাপার হয়ে গেছে, এইটা যেন কিছুতেই স্বীকার করবে না। হ্যাঁ মানে সে অ্যাক্সিডেন্ট করলো মানে চোখের সামনে, কিন্তু সে তখনও বলে যাবে কেন অন্য লোকের জন্য তার এটা হচ্ছে। আমার হয়েছিল গানটা যে জীবনের আরও বিভিন্ন জায়গার অংশ হতে পারে, সেটাই বর্ণারণ্য ছাড়া আমার জানা হতো না। হ্যাঁ যে গানটা একটাই হয়, একটা আড্ডা ঘিরেই সবসময় গান হচ্ছে, যেরকম ব্যাপার, স্টেজে গান করা একটা ব্যাপার, রেকর্ডিং একটা ব্যাপার, কিন্তু সেটার থেকেও গানের একটা বৃহত্তর উপস্থিতি আছে জীবনের মধ্যে, যেটা একটা মানুষকে আমি যখন ভালোবাসি আমি তাকে একটা গান লিখে তাকে উপহার দিলাম। কিছু স্ট্রিট ল্যাম্প জলা মেঘ বাষ্পের কলকাতা, আমার তৃষ্ণা ও বিষাদের বন্ধুরা। আমি নেমেছি, আমি আর কার্তিক দা গেছিলাম মনে হয়, নেমেছি বলছে ওরে আমার সোনাটা রে, সোনাটা বলছে, সোনাটা বুঝতে পারি ওরা টাইটেল সোনাটা। ঠিক শরৎ বাজাচ্ছে, আমি দোতারা বাজিয়ে গান গাচ্ছি পাশে, মানে আমার তো ধরনই দিদাও টাইপের। হ্যাঁ কিন্তু কি করবো, প্রোগ্রাম উঠে বাজাতেই হবে আর কি। রক্ত চন্দন রক্ত জবা বিল্লপত্র শোনে পাগলা ভবা। আমাকে যদি জিজ্ঞেস করা লালন না ভবা, আমি বলবো ভবা। হ্যাঁ কারণ ভবা না, আমাকে অনেক ভবার গান, মানে আমার রূপের গান আমার ভালো লাগে। যার গানের মাটির সোদা গন্ধ মন্ত্রমুগ্ধ করে আমাদের, উদাত্ত টেনর ও ব্যারিটোন গাছের পাতাকে আদর করে, যার উচ্চারণে নদী স্রোত মুখরিত হয়, বাংলার জীবনের স্বাদ ঝরে পড়ে যার অভিব্যক্তিতে, কালী ও কৃষ্ণকে সমানভাবে হৃদয়ে স্থাপন করে, যিনি ছবি আঁকেন নগর জীবনের কোনো এক ধূসর বিকেলে। অনির্বাণের আড্ডায় আজকের অতিথি আমার বড় দাদা, গৌর বলে ডাকি যাকে, আপনাদের সকলের আপনারজন সাত্তকী বন্দ্যোপাধ্যায়। কেমন আছো গৌর? এরকম নাম বললে তো ভালোই থাকে মানুষ, আর কি চাই না। ভালোই আছি, ভালোই। এই বর্ষা বাদলের সময় তো মানুষ ভালোই থাকে আমাদের দেশে, একটু বর্ষাটা ঝেড়ে পড়লে আরও ভালো থাকে আর কি। এই যা কি নামে ডাকলি, খুব ভালো লাগলো রে তোর এখানে এসে।
হ্যাঁ, তো আমরা তো অনেকদিন ধরে প্ল্যানও করছিলাম, এবং আমি সত্যি তোমাকে অনেক ধন্যবাদ জানাই যে আমার তুমি মতে সময় করে আসতে পেরেছো। হ্যাঁ, আমার সময় প্রচুর, আমি আসলে সময়টাকে খাটাই আর কি। লোকজনকে অনেক সময় বলি যে আমি ব্যস্ত আছি, হ্যাঁ, কারণ আমি ব্যস্ত নেই, কিন্তু আমি যাবো না তাই বলি আর কি। তো সময়টাকে আমি নিজের মতো করে নিয়েছি। হ্যাঁ, আর ধন্যবাদ আমাকে দিস না, ধন্যটা বাদ। হ্যাঁ, এটা আমার ছোটবেলা থেকে এই কথাটা খুব ঘুরে বেড়ায় মাথায়, ধন্যটা বাদ, ধন্য ধন্য বলি তারে। সুতরাং যে মিলিয়েছে আমাদের একদম আর কি। একদম। তার কথাই যখন এলো, তাহলে আমার তোমার কাছে যেটা আমার প্রথম জিজ্ঞেস করার ইচ্ছে আর কি, যেটা আমি প্রথম প্রশ্নটা করতে চাই, আড্ডাটা শুরু যেটা দিয়ে করব, সেটা হচ্ছে যে বাউল গান আসলে কি? মানে তুমি তো এতদিন ধরে বহু বাউল সঙ্গ করেছো, বাউল গান গেয়েছো, দীর্ঘদিন ধরে বাউল এবং ভক্তি মুভমেন্ট নিয়ে তুমি পড়াশোনাও করেছো, এবং আমি তাই তোমার কাছ থেকে জানতে চাই ফ্রম দ্য হর্সেস মাউথ যে আসল বাউল গান কি, তুমি কিভাবে দেখো? খুবই দেখ, বাউল গান সম্বন্ধে আমার যে প্রাথমিক যে ধারণা হয়েছিল সেইটাই আমার মনের মধ্যে গেঁথে আছে এখনও। সেটা হচ্ছিল আমাদের ফার্স্ট ইয়ারের সময় আমি যখন পৌষ মেলা যাই, পৌষ মেলায় গিয়ে আমি রাতের এক আসরে মাঠের মধ্যেই সেখানে গান শুনি প্রথম, মানে বাউল গান। এবং সেটা যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়িয়ে দিয়েছিল, আমি বাংলা গানের মধ্যে এরকম তীব্র উচ্চারণ কোনোদিনও শুনিনি। হ্যাঁ, মানে তীব্র উচ্চারণ বলতে আমি তার মধ্যে কিন্তু মানে কোনো বিরোধী বা প্রোটেস্ট অমুক তমুক সেসবের কথা বলছি না, যে একটা মানুষের গল্প বলা, একটা মানুষের অবস্থানকে বলা, হ্যাঁ, একটা মানুষের সাথে তার ভিতরের মানুষের যে যোগাযোগ, সেইটার রাস্তার সন্ধান দেওয়া, এবং সেই রাস্তাতে তার কি কি মাইলস্টোন সে পেরালো আর কি কি পারলো না তার কথা বলা, এত দৃপ্তভাবে, এত সহজভাবে। সহজ মানে কিন্তু সরল নয়, সহজ। হ্যাঁ, সহজ মানে আমার মনে হয় সহজ মানে সহে জন্মে যে আর কি, সহজাত। হ্যাঁ, সেই সহজভাবে এই বলা গান, এই গানের বলাটাকে আমার বাউলের একটা, দেখ বাউল বলতে তো বাউল মানে হচ্ছে গিয়ে যাকে আমরা কেতাবি ভাষায় সবাই জানি এখন এইগুলো, যে উইথ নলেজ আর কি। কিন্তু সে তো সব গানে কিছু না কিছু জ্ঞান থাকে, সে নলেজ তো থাকেই, কিন্তু সেই নলেজকে যেরমভাবে পারফর্ম করা হয় সেইটা আমার দুর্দান্ত লাগে। হ্যাঁ, যে একটা খুবই মানে যে জিনিসটা খুবই গভীর এবং খুবই মানে এমন একটা অদৃশ্য জায়গা যেখানে তুই কিছুতেই পৌঁছাতে পারছিস না, সেটাকে খুব সহজভাবে বলে দেওয়া। হ্যাঁ, মানে কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে, আমার আধার ঘরে জ্বলছে বাতি, দিবারাতি নাই সেখানে, হ্যাঁ, মনের মানুষ যেখানে, এই আমার আধার ঘরে জ্বলছে বাতি, এইটা এত সুন্দরভাবে বলা। মানে আসলে ঘরটা আধার, তাতে একটা বাতি জ্বলছে, মানে কোনটা এখানে বাতি জ্বলছে নাকি ঘরটা আধার? হ্যাঁ, আমি কি সন্ধানে যাই, হ্যাঁ, আমি কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে। এবারে আমি কোথায় যাচ্ছি? আমি আমার বাইরে কোথাও যাচ্ছি না, আমি আমার ভেতরেই যাচ্ছি। কারণ বাউলের মতে আমার মনে হয় বাউল যেটা বলে, যা বুঝতে পেরেছি আমি আমার এতদিনের বুদ্ধিতে, সেটা হচ্ছে গিয়ে মানুষের দুটো অস্তিত্ব আছে। একটা হচ্ছে গিয়ে তার মিথিক অস্তিত্ব, যেটা একদম তার সৃষ্টির একদম আদি, যেটা হ্যাঁ যেখান থেকে মানুষের পয়দা। হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে তার চলমান সশরীরী বাস্তবগত যে অস্তিত্ব। মানে এই দুটো অস্তিত্বকে নিয়ে যারা এক করার চেষ্টা করে, একটাকে বাদ দিয়ে আর একটাকে নয়। হ্যাঁ, মানে কারণ এইটাই বাউলের একটা খুবই মানে যেটা আমাকে টানে আর কি, এবং এটা বাংলার বলেই আমার মনে হয় এটা সম্ভব হয়েছে, যে কোনো কিছুকে বাদ দিয়ে ওখানে যাওয়া যাবে না বাবা, সব কিছুকে নিয়েই যেতে হবে। হ্যাঁ, তুমি তোমার মনের মধ্যে ভোগ লালসা, তোমার মধ্যে হিংস্রতা হিংসা, এইগুলো তোমার মনের মধ্যে যে আছে সেটা বাউল প্রথমেই সেটা স্বীকার করে নেয়। এবারে আমি সেইটাকে আমার মধ্যে ধারণ করিয়ে রাখবো কী করে, যাতে সেটার থেকে আমি উত্তরণ পাই। কিন্তু সেই পথগুলোর দিকে চোখ বন্ধ করতে বলছে না, বলে সেগুলোকে স্বীকার করো। সেইগুলোকে স্বীকার করলে তোমার অনেক বেশি সুবিধা। হ্যাঁ, মানে নিজের কাছে খোলাখুলি হওয়া আর কি। তো এই দর্শন, এই ধরনের দেখার যে একটা গল্প, এইটা বাউলকে বাউল করে আর কি। হ্যাঁ, বাউল গানকে মহাজন করে, বাউল যা দেখি সব তো আর
মানে সব তো আর সেরকম মানে সেরকমভাবে বাউল না, অনেকে বাউল গান গায়, আমিও যেরকম ধরো আমি বাউল গান গাই, আমি কি আর বাউল? আমি বাউল নই। হ্যাঁ, কিন্তু বাউলের মধ্যে এই ধারণাটা আছে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আমার না পারা, আমি যেখানে পরাজিত হলাম, আমি যেখানে আমার পরাজয়, সেটাকে আমি সেলিব্রেট করি। হ্যাঁ, কারণ দেখ, আমার সেটা মনে হয়, সেটা যেহেতু বাউলদের অধিকাংশই খুবই গরিব ঘরের মানুষ আর কি, খুবই প্রান্তিক অবস্থার মানুষ, তো তাদের জীবনে নানা না পাওয়া আছে। এবার সেই না পাওয়াগুলো নিয়ে কি কেঁদে কেটে তারা কি আর সময় নষ্ট যারা করে, কিন্তু সে কিন্তু এটাকে গান করে নেয়, সে এটাকেই না পাওয়াটাকেই, হ্যাঁ, তবে পাখিটা বন্দি আছে দেহের খাঁচায়। হ্যাঁ হ্যাঁ, মানে কত পাখি দেখি আকাশেতে উড়ে বেড়ায়, কিন্তু আমার পাখিটা আমার দেহের খাঁচাই বন্দি, আমি উঠতে পারি না তাদের সাথে। না, মাটির তৈরি ময়না বলে, তাইলে কেন মনটা দিলে, যদি না জোর দিলে ডানায়। কিন্তু এই গানটা যখন গাইছে তখন কিন্তু সে সেলিব্রেট করে গাইছে এটাকে। আমার এটাও মনে হয় যে এই সেলিব্রেশনটা, যে আমার না পাওয়াকে, হ্যাঁ, যেরকমভাবে আমি সেলিব্রেট করতে পারি, সেটাকে হাসি মুখে বলতে পারি, তাতে আমার চোখে জলও থাকে। হ্যাঁ, জল থাকেই, কিন্তু সেইটাই আমার মনে হয় একটা মানুষকে, এক ভদ্রলোক বলেছিলেন, এটা আমি সবসময় আমার মাথায় গুরুর মতো লাগে আমার এই ভদ্রলোককে, এডওয়ার্ড ডিমক বলে এক ভদ্রলোক ছিলেন, উনি কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট। উনি একটা খুব সুন্দর কথা বাউলকে চিনিয়েছিলেন, যে বাউল অন্যান্য সাধকদের থেকে বাউলের তফাৎ কোথায়, সেটা উনি বলেছেন, বাউল ইজ মার্কড বাই দেয়ার ফেলিয়ার, বাই দেয়ার ফ্রেইলটি, বাই দেয়ার ফ্র্যাজাইল নেচার। মানে আমি যে ভঙ্গুর আমার অস্তিত্ব, সেটা আমি সবসময় স্বীকার করে নিচ্ছি। এই কাঁচামাটি, এই যে ঘরখানা যেটা দিয়েছে, এটা থাকবে না। হ্যাঁ, যেটা থাকবে সেটা হচ্ছে ভেতরের জিনিসটা থেকে যাবে, সেই জিনিসটা আমার মধ্যে থেকে আরেকজনের কাছে যাবে, সেই পরশ পাথরটা কিন্তু সবার মধ্যে দিয়েই যাবে। এই পরশ পাথরটাকে আমি চিনতে চাই। মানে এটা কি আত্মার কথা বলা হচ্ছে? আত্মার কথা বলতে পারিস, এটাকে আমি চাই না। এবার এটাকে বোধের কথা, আমার জন্য এটা বোধ হতে পারে, কারোর জন্য সেই সত্য মানুষ যে ভেতরে আছে, যে মনের মানুষ যাকে বলছে, সেটা হতে পারে, কারোর কাছে প্রাণের বন্ধু হতে পারে। মানে আমার মধ্যে আমার আরেকটা যে মানুষ আছে, এই মানুষেই আছে মানুষ, যখন আমি বলছি এই মানুষেই আছে মানুষ, তো এই মানুষকেই পুজো করো ওর জন্য। এই মানুষটাই কিন্তু তোমার পরবর্তী বা তোমার পূর্ববর্তী সময় থেকে চলে আসছে, তার এইটা আমার থাকবে না, এটাকে উড়িয়ে দেবে। হ্যাঁ, কিন্তু ওই বোধটা, ওইটা যেন অবিনশ্বর, ওটা থেকে যাবে, ওটা মানুষের মধ্যে থাকবে, যে আদি মানুষ, সব মানুষের মধ্যে যে আছে। তো সেই জিনিসটা, এগুলো তো বলতে গেলে আমরা এখন কথা বলি তখন মনে হয় যে বাবা কি গম্ভীর ব্যাপার, মানে এরকম তো, কিন্তু অ্যাকচুয়ালি গানের মধ্যে দিয়ে যখন বলা হয়, তখন ব্যাপারটা অনেক বেশি আর্টিস্টিক হয়ে যায়, মানে অনেক বেশি অনেক সহজ। হ্যাঁ, মানে শিল্প তো তাই করে না, মানে এটা তো এই কঠিন কঠিন কথাগুলোকে এরকম করে বলে দিচ্ছে আর কি। তো সেইটাই আমার মনে হয় অনেক রকমভাবে বাউলকে চেনা যায়, দেখা যায়। যেমন আরেকটা জিনিসও আমার মনে হয় যে তার দৈন্য দিয়ে, যে দৈন্য যেটা বললাম, যে আগেই ওই নিজের দিকে তীরটাকে ফিরিয়ে নাও। হ্যাঁ, যে যেমন এটা খুবই মানে লালনের গানে আছে, যে ধর বেদ বিধির পর শাস্ত্র কানা, আরেক কানা মন আমার, এসব দেখি কানার হাট বাজার। বা কেউ নারী ছেড়ে জঙ্গলে যায়, স্বপ্নদোষ কি হয় না সেটাই। হ্যাঁ, আপন মনেরও বাঘ যাহারে খায় কে ঠেকায় রে। হ্যাঁ, কোন দেশে যাবি মোনা, কোথা পীর হও তুমি রে, সেটা তীর্থে যাবি তীর ছোটাবি, সেটা কি পাপি নাই রে। হ্যাঁ, তো সেটা এই জিনিসগুলো মানে খুব, এবং এইগুলো ভেবে দেখতে গেলে দেখ, এগুলো আমাদের নিজস্ব কথায়, আমরা নিজেরাও জানি এইগুলো। হ্যাঁ, যে আমরা যেখানে ঘুরে বেড়াচ্ছি, সেটা তো এমন কিছু, এই যে দুনিয়া কিসের লাগিয়ে এত যত্নে বানাইছে, সেই আমি জানি, এত যত্ন করেই বানিয়েছি, কিন্তু তার মধ্যে পাপ পুণ্য দুটোই আছে। হ্যাঁ, এবার এই পাপগুলোকে আমি যদি স্বীকার না করি, এবং আমি যে নিজে পাপি, হ্যাঁ হ্যাঁ, ওর জন্য এই হলো, যেটা এখন মানে যেটা আমার মনে হয় খুব রাস্তা চলতে আমার, যেখানে আমাকে বাউল খুব আকর্ষণ করে, যে কোনো রাস্তায় কোনো ছোটোখাটো ভুল কোথাও হয়ে গেলে, বাড়িতেও আমি সেটা দেখি অনেক সময় হয়, যে নিজের দোষটা স্বীকার করা একটা খুব গণ্ডগোলের ব্যাপার হয়ে গেছে। এইটা যেন কিছুতেই স্বীকার করবে না। হ্যাঁ, মানে সে অ্যাক্সিডেন্ট করলো মানে চোখের সামনে, কিন্তু সে তখনও বলে যাবে কেন অন্য লোকের জন্য তার এটা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, মানে সে তুই যে কোনো রাস্তায় বা যার সাথে কথা বল, আমি এটা দেখেছি যে এখন, আরে ভাই মেনে নে না ভাই, ভুল করেছিস, তাহলেই তো হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা না মানতে চায় না, এটা অদ্ভুত। অহংবোধ। হ্যাঁ, মানে
কি যে পায় এটা থেকে, মানে কি নিয়ে বাড়ি ফিরলো তারপরে, মানে কি কোন যুদ্ধে জিতে বাড়ি ফিরলো, মানে আমি ঠিক, হ্যাঁ আমি ঠিক, যে আমি কিন্তু ভুল করিনি, হ্যাঁ আর যেই ভুল করবে আর চারিদিকে সবাই ভুল, আমি ঠিক। তো এই জিনিসটা সবসময় যখনই দেখো তখনই হাসি পায়, হ্যাঁ যে এটা তখনই বাবুলের কথা মনে পড়ে আর কি, যে সে কিরমভাবে দেখছে নিজেকে, কিরম করে দেখছে অপরকে, কিরম সে নিজে আর অপরের খুব একটা পার্থক্য করছে না। সে বলছে তোমার মধ্যে যে পাপ আছে সে পাপ আমার মধ্যেও আছে, আর তোমার মধ্যে যে পুণ্যের জ্যোতিটা আছে সেটা আমার মধ্যেও আছে। হ্যাঁ, এবার শুধু আমার দেখার তফাৎ, এই দেখাটাই একজনকে সেই বাউলের ভাবটাকে তৈরি করে আর কি তার মধ্যে দিয়ে। আর তাই মনে হয়, আর গান গাইতে গেলে গান গাইতে শুধু গান না, গানগুলো নিয়ে যখন ভাবি আর কি, যে গানগুলো কি বললো, হ্যাঁ আমার সাথে তার সম্পর্ক কি। অনেক গানই আছে, অনেক বাউল গান আছে যার সাথে আমি কোনো সম্পর্ক পাই না, হ্যাঁ যেখানে তার খুবই খুবই জটিল একটা দেহতাত্ত্বিক কোনো কিছু হচ্ছে। হ্যাঁ, এবার আমার ক্ষেত্রটা হচ্ছে কি আমি ওরকমভাবে রিলেট করতে পারি না, মানে আমি জানি এটা জানা যায়, এটা বইপত্র পড়লে অমুক তমুক করলে, কিন্তু আমার জন্য বাউলের কাব্যিক ক্ষমতাটা আমাকে অনেক বেশি আকর্ষণ করে। হ্যাঁ, ধর চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, হ্যাঁ আমি হব বলে চরণ দাসী, হয় না কপাল গুনে। এবার বলছে যেটা, এবার আমরা জানি এটার যে দেহতাত্ত্বিক বা সাধনার ক্ষেত্রে যে মানেটা দাঁড়ায় সেটা আমরা জানি, হ্যাঁ কিন্তু যে কথাটা ইটসেলফ ও বলছে যে চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, মানে কখন শশীকে কালো মেঘ ঢেকে নেবে তবে গিয়ে বৃষ্টি পড়বে, সেই চাতক ওর জন্য ওই প্রথম বাড়ি ধারা সে পান করবে, তবে গিয়ে তার জন্মের জন্মের তেষ্টা মিটবে। এবার এই যে চিত্রকল্পটা সে বলছে, এই চিত্রকল্পটা ইটসেলফ ফ্যাসিনেটিং, এটা তো দুর্দান্ত। মানে আমি অন্য কোনো বাংলা গানে এরকম ধরনের চিত্রকল্প পাইনি। হ্যাঁ, এই চাতকের কথা, চক্রের কথা, হ্যাঁ এই কথাগুলো, এই যে এই পাখিদেরকে নিয়ে যে সাধনার কে বোঝানো, হ্যাঁ যে কিরকম চাতককে দেখে শেখো, মানে দেখে শিখতে বলছে কাদেরকে, হ্যাঁ পুরো পৃথিবীর সমস্ত কিছুকেই এটা এনকম্পাস করে নেয়। হ্যাঁ, একটা ঘাসের কাছ থেকে, দুব্বর কাছ থেকে, হ্যাঁ এক ফোঁটা জলবিন্দুর কাছ থেকে শিক্ষা নাও, দেখো তার কাছ থেকে আনন্দে শিক্ষা নাও, অজান্তে শিক্ষা নাও, মানে তোমাকে ক্লাস নেওয়ার মতো বসতে হবে না, তুমি এটা শিক্ষা পাবে, চোখ কান খোলা রাখো। এবং তার জন্য এই বাউলরা খুবই ইন্দ্রিয় সর্বস্ব, ইন্দ্রিয়কে খুবই গুরুত্ব দেয়, কারণ ওই ইন্দ্রিয় দিয়েই কিন্তু যা ঢোকার ঢুকছে ভেতরে। হ্যাঁ, মানে আমি সেদিনই একটা কার যেন হাসন রাজারই মনে একটা পদ আছে, মানে বলছে আমার শরীর থেকে পয়দা হচ্ছে গরম আর শীতল, মানে এরকম ধরনের কথা, মানে আমার চোখের থেকে পয়দা হচ্ছে নূর নবীর দুনিয়া। কারণ আমার যদি চোখ না থাকে, দুনিয়া না হয় নবী বানালো, তাতে লাভটা কী হলো? দুনিয়াটা দেখবে কে? যদি আমি না দেখি তাহলে দুনিয়াটা নেই। হ্যাঁ, যদি আমি না, মানে আমার গা হাত পা আছে বলে আমি গরম ঠান্ডাটা বোধ করতে পারি, তাহলে আমারই গা থেকে জন্মেছে এটা। হ্যাঁ, উল্টে দিচ্ছে আর কি পুরো জিনিসটাকে। এবং যেটা থেকে নাকি মানে রবীন্দ্রনাথের অনেক ইন্সপিরেশন, মানে চেতনার আমারই, মানে চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, হ্যাঁ ওরকম ধরনের এই কথা ইয়েতে। তো সেটাই হচ্ছে কি যে নিজেকে দিয়ে এবং নিজে কোথায় কোথায় আমি তাকাবো, কোন কোন জিনিসের দিকে, সব কিছু থেকেই কিছু না কিছু বেরিয়ে আসে জগতে, মানে কোনো কিছু জীবনের ধন কিছুই যায় না ফেলা আর কি, বুঝলি তো। মানে সেইভাবে বাউল নিজেকে এত, ওই যে বলে না নিজেরে বিলায়, হ্যাঁ ওটা নিজেরে বিলায় মানে কি, এই কথাটা আমি সেদিন স্বপ্ন দেখছিলাম, যে যে আমি খুবই মৃত লোকের স্বপ্ন দেখি। হ্যাঁ, আমার যারা মারা গেছে তাদেরকে আমি ভালোবাসি, তাদেরকে আমি প্রচুর স্বপ্ন দেখি, মানে খুব ন্যাচারালি তাদের স্বপ্ন দেখি, মানে যেন তারা, হ্যাঁ তো দেখা তো হতেই পারে তার সাথে এরকম। তা আমি আমার গুরুজির স্বপ্ন দেখছিলাম, গুরুজি আমার দীপক চৌধুরী, সে এসছে, হ্যাঁ সে আমাকে বলছে যে একটা গান শুনেছে নিজেরে বিলায়, যে মার খেয়ে যে বিলায় গেল, নিজেরে বিলায় গেল নদীয়ার ঘরে ঘরে। হ্যাঁ, তো আমাকে বলছে নিজেরে বিলায় মানে কি বলতো, নিজেরে বিলায় কথাটার মানেটা কি? আমি সত্যি তো আমার ঘুম থেকে উঠে এটা মনে হয়েছে, নিজেরে বিলায়, এটা তো বলি আমরা গানের মধ্যে বলি, এতে বললো বিলায় মানে কি, তার মানে নিজেকে সর্বত্র, মানে চারিদিকে তোর যত কিছু আছে সব কিছুর মধ্যে ছড়িয়ে দেয় আর কি। হ্যাঁ, সে এই একটাই জীবন, একটাই সে ধন পেয়েছে,
সেইটাকে সে চারিদিকে ছড়িয়ে তার মনের মধ্যে যে পরস্পর সেটাকে ঠুকে যদি কিছু একটা বেরিয়ে আসে সেটা থেকে, হ্যাঁ, সেখান থেকে যদি কিছু একটা দেখতে পায়, একটা জানতে পায়, হয়তো পুরোটাই তো লীলা ক্ষেত্র না আমাদের, মানে এর তো খুব বেশি মানে পাবি না তুই। এই মানে এই যে চারিদিকে এত কিছু চন্দ্র সূর্য গ্রহ তারা কত খুব এইটুকু আমরা একটা পিঁপড়েও নই, হ্যাঁ। তো সে তার মধ্যে যে যতটুকু আনন্দ আছে, যতটুকু রস আছে, হ্যাঁ, সেই রসটুকু নিয়ে চলে যাবো আর কি এই দুনিয়া। হ্যাঁ, আর এই রসের মধ্যেই খোদা আছে, এই রসের মধ্যেই, আর এই খোদের মধ্যেই খোদা আছে, বুঝলি তো? মানে এইটার সাথে এটাকে মেলানো, যে এই জলবিন্দুর সাথে আমারও একটা মিলন আছে, যার প্রাণ আছে তার সাথে আমার মিলন আছে কোনো না কোনোভাবে। তো তার মধ্যেও খোদা আছে, আমার মধ্যেও খোদা আছে। আমি যখন প্রচণ্ড সময়, প্রচণ্ড খিদের সময় যখন একটা ফল গাছ থেকে পড়ে আমার হাতে, তখন সেই আমার খোদা, কারণ সে আমাকে, মানে আমার যে দুনিয়াটা বানিয়েছে, হ্যাঁ, সে আমাকে বাঁচিয়ে রাখলো আরেকটা দিনের জন্য, আরেকটা দিনে খোদার রূপ দেখবো, জীবন দিল তখন, হ্যাঁ, সেই তো তোকে জীবন দিল এবং বাঁচিয়ে রাখলো, তুই যে রূপটা দেখতে পারবি চারিদিকটা। হ্যাঁ, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, এই জিনিসটা। এবং এটার সাথে খুব প্রয়োজনীয় কোনো ব্যাপার নেই, এটা একটা এক্সেস, এটা একটা মানুষের কি বলবো, যদি বলে অবান্তর, আমি অবান্তর বলবো না, আমি বলবো অহেতুক চিন্তা এগুলো। কিন্তু অহেতুকই তো আনন্দ, অহেতুকই তো রামকৃষ্ণ যেরকম বলেছে, অহেতুকই আনন্দ। ঈশ্বর আনন্দ কি, এটা অহেতুকই, মানে এটা না হলেও চলে, এটা তো আমার রোজকারের জীবনে কিছুতে লাগবে না, আমার কোনো কিছু হেল্প করবে না। কিন্তু আমার এই যে আনন্দ হচ্ছে, আমার মায়ের বিগ্রহ দেখে চোখে জল আসছে, আমি কী করবো? এই যখন আমি পাচ্ছি, তখন আমি কাকে বলবো? তখন আমার মনে হয় এটা তো আমি করছি না, এটা নিশ্চয়ই আমার মধ্যে অন্য কোনো একটা মানুষ আছে যে এটা দেখছে এবং আমার চোখে জলটা আনছে, বা মা আমায় দেখছে, হয়তো সেটা আরেকজন মানুষ দেখতে পাচ্ছে। তো এইরকম নানাভাবে, বুঝলি তো, বাউল ভক্তি এইগুলো মানে একভাবে গুছিয়ে ঠিক বলার মতো আমার হয়নি এখনো, হ্যাঁ, মানে কিন্তু এটা নানা ভাবে ছড়িয়ে আছে, যেরকম বাউলের আলখাল্লা হয় আর কি, তাপ্পি মারা আর কি, হ্যাঁ, ওরমভাবেই আসলে এরকমভাবেই চেনাটা মনে হয় আমাদের দেশজ নিয়ম। এটা মনে হয় সাহেব ঐতিহাসিকরা এক ধরনের, ওদের তো খুব বক্স করার, খুব একাডেমিক, ক্লাসিফাই করা, মানে এটাকে ওইখানে ঢুকাও, এটাকে মানে একটা যেটা ঘরটা সুন্দর গোছানো হয় করার জন্য এই যে এত রকমের ডিভিশন, ডেফিনিশন এই যে তৈরি করেছে, তার ফলে আমার মনে হয় অনেক সময় আমরা মিস করে যাই অনেক কিছু বুঝতে পারি না, যেটা আমরা প্রচুর কথা বললে হয়তো বোঝা যায়। একজনের সাথে আড্ডা মারতে একটা জিনিস তুই পেলে, আচ্ছা হ্যাঁ এইবারে বুঝলাম, আচ্ছা ও আচ্ছা হ্যাঁ তাই তো, আমারও তো এটা জানারই কথা ছিল। কিন্তু ওই একটা ডেফিনেশন দিয়ে দিল তোকে, যে অমুক হচ্ছে অমুক, ইয়া, হ্যাঁ, তার বাইরে সে কিছু নয়, হ্যাঁ, আর বাদ বাকি সব এক্সেপশন। তখনই মুশকিল হয়ে যায়, তখন তুমি এ তো বাউল নয়, একে তো দেখে ঠিক বাউল মনে হচ্ছে না, সব মিলছে না বইয়ের সাথে, এরকম করলে খুব মুশকিল। ওটা তো না, ওটা তো তোকে দেখে তো, হ্যাঁ, মানে দেখতে দেখতে তুই হয়ে যাবে। যেটা খুব ইন্টারেস্টিং আছে, একটা ডকুমেন্টারি সিরিজ আছে কবিরের ওপরে, কবির প্রজেক্ট দেখি, স্বপ্নম নির্মাণানো, সেখানে ওকে সবাই বলছে যে তুমি এখন কবিরের লাইনে এসছো, কবিরের গান শুনছো, রিসার্চ করছো, তো দেখো তুমি একদিন গান গাইতে আরম্ভ করবে। এবং ওর 4টে ডকুমেন্টারি পরে শেষ হয় যেখানে, সে ও গান শিখছে কবিরের, হ্যাঁ, মানে সেটাই হয়ে যাবে। মানে তুমি দেখো বাউল চিনতে এসো তো আসো, এবারে বই পড়ে বাড়িতে পড়ে দেখো না, তাহলে চিনতে পারবে না। বাইরে এসো, ঘুরে বেড়াও, দেখবে আস্তে আস্তে তুমি বাউল হয়ে গেছো, তখন আর তোমায় চিনতে হবে না, নিজেকে চিনলেই হবে তখন। এটাই হচ্ছে আমার মনে হয়। কবিরের কথা যখন উঠলো, হ্যাঁ বল সত্যকিদা, কবিরের একটা গান কিন্তু আমাদের শোনাতে হবে। হ্যাঁ শোনাবো, অফকোর্স। আজি उड़ जाएगा हंस अकेला, जगदर्शन का मेला, जगदर्शन का मेला, जगदर्शन का मेला। दास कबीरा
हर के गुण गावे, दास कबीरा हर के गुण गावे, वाहर को वे पार न पावे, वाहर को वे पार न पावे, जम के दूत बड़े मजबूत, जम के दूत बड़े मजबूत, जम से पड़ा झमेला उड़ जाएगा, उड़ जाएगा हंस अकेला, जगदर्शन का मेला, जगदर्शन का मेला, जगदर्शन का मेला, उड़ जाएगा हंस अकेला, उड़ जाएगा हंस अकेला। আচ্ছা সাত্তকীদা, এই যে আমরা বাউলের এত কথা বললাম, আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই বাউলের এই যে অনুভব, এই যে তোমার বাউলের মধ্যে যে প্রবেশ, সেটা কি করে এবং মানে কোন বয়স থেকে হলো, এমন যদি কোনো ঘটনা থাকে তোমার জীবনের। কারণ আমার সব মানে যতদূর মনে হয় এগুলো কোনো একটা কোনো ঘটনা মানুষকে খুব ট্রিগার করে, সেটার পর থেকে একটা আলাদা অনুভব জন্ম নেয়। এটা ধরো প্রথম যেটা বললাম, ধরো ফার্স্ট ইয়ারের সময় যখন গেছিলাম, সেটা তো প্রথম একটা ওই চমকে গেছি আর কি, দেখে দেখে শুনে মানে এরকম একটা জিনিস আমি কোনোদিনও ভাবতে পারিনি। কারণ এখনকার দিনে দেখ, এখন যারা বাচ্চারা বড় হয় তারা এখন বাউল গানটাও খুবই কি বলবো, একটা লেভেল অফ পপুলারিটি পেয়েছে, যে টিভি দিয়ে হোক যে করেই হোক সেটা ঢুকে পড়ে। আমরা যখন বড় হয়েছি তখনও ঠিক ওরমভাবে ওরম বাউল মানে সঙ্গ না করলে তুই শুনতে পেতিস না, মানে ওরম অত প্রিভেলেন্ট ছিল না জিনিসটা, মানে যেরকম এখন দেখতে পাই। তো ওই একটা জিনিসের পরে আমার যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি দিল্লিতে পড়তে যাই, হ্যাঁ জেএনইউতে পড়তে যাই। এবার গিয়ে আমার তখন ভাল লাগে না, তো আমি তখন মাকে বলি, মা আমাকে শরৎটা দেবে, আমি শরৎ বাজাই ছোটোবেলা থেকে, তো আমাকে শরৎটা দেবে, তাহলে আমি তো আবার থাকতে পারি, মানে না হলে আমার এখানে থাকতে ভাল লাগছে না। মা বলছে শরৎ আমি তোকে দিতে পারবো না, কারণ শরৎ হেমেনবাবুর তৈরি, আর ওই যন্ত্র গেলে উনি চলে যাবেন, ওই যন্ত্রের আওয়াজ ওই আর পাবো না, দরকার না। তখন আমি একদিন ওই লালবাজারে গেছিলাম ঘুরতে ঘুরতে, দেখলাম দোতারাটা দেখে তখন মনে হলো এটা তো শরৎেরই একটা ছোট ফর্ম মনে হচ্ছে, মিনি শরৎ। হ্যাঁ, বললাম বাহ এটা নিই, তারপরে একটা নিয়েছি, আর দামও কম দোতারা নিয়ে। আমি বললাম মা আমি তাহলে এটা নিয়ে যাচ্ছি, বলে হ্যাঁ সে এটা নিয়ে যা, তাতে আমার কোনো অসুবিধা নেই। এবারে নিয়ে গিয়ে বাজার মুখে আমি তো শহরের মতন করেই বাজাই ওখানে। তারপরে হঠাৎ মনে হলো যে এটা তো এমনি এমনি বাজানো যায় না, এটার সাথে একটু গান না করলে যেন হচ্ছে না। আর তখন আমার কাছে একটাই ক্যাসেট ছিল, আমি আর আমার বন্ধু শতদ্রু, আমরা তখন ও আইএসআই, আমি জেএনইউতে পড়তাম, পূর্ণদাসের একটা ক্যাসেট ছিল, সেইখানে যে কটা গান ছিল সেই কটা প্রথমে তুলে নিলাম। তারপরে দিল্লি থেকে প্রথম যখন ফিরলাম পুজোর সময়, তখন যাদবপুর মেন হোস্টেলে শুনছি বাউল জ্যাজ চলছে। হ্যাঁ ওই ক্যাসেটটা মানে হ্যাঁ গৌতম লেখা, হ্যাঁ ছবি আঁকা, হিরণমিত্র ছবি আঁকা, ওইটা চলছে। তো ওইটা তো ওই পুরো পুজোটাই কেটে গেল ওইটা নিয়ে। হ্যাঁ, তারপরে যখন ফিরে গেছি এরপরে মানে ওটা থেকে অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হচ্ছে মহিনের দিকে ঢুকে গেলাম। এবং তারপরে আমরা অনেক সময় খেয়াল করেছি যে বছরের পর বছর মহিন ছাড়া কিছুই গাই না আমরা। মহিনের যে কটা বাউল গান গেছিল ওই কটাই গাই আর কি। হ্যাঁ, গৌতম চট্টোপাধ্যায় যে কটা গিয়েছিল সে তোমার এমনি পরিচয় ছিল না? ওই তো সব বলবো, এই অনেকগুলো আফসোসের মধ্যে আরেকটা আমারও। তো যাই হোক, তারপরে যেটা হয় সেটা হচ্ছে কি আমি ফিরে আসি যখন আবার যাদবপুরে পড়তে, তখন একজনের সাথে আমার আলাপ হয়, পার্থ মজুমদার, এখন মারা গেছেন। তো পার্থদা রনেন রায়চৌধুরী ছিল, রনেন রায়চৌধুরী ও তার ছাত্র ছিল। আচ্ছা,
হ্যাঁ, এবং পার্থদার একটা সময় সনাতন দাস, গৌর খ্যাপা এদের সাথে খুব বড় সঙ্গ ছিল। তো পার্থদা একদিন ওই যাদবপুরে এসেছে, একটা কিসের এনজিওতে কাজ করতো, তো আমাদের ইতিহাস বিভাগে আসতো অনুরাধা দিদির সাথে কথা বলতে। তো এসে দেখছে একটা দোতারা পড়ে আছে ঘাসের ওপরে এরকম। আর তখনও ওরকম দোতারা কিন্তু এখনকার মতো অত দেখা যেত না। হ্যাঁ, এখন যেন প্রচুর দোতারা, মানে গিটারটা প্রায় রিপ্লেস করে ফেলেছে দোতারা আর কি, মানে এত দোতারা দেখি আর কি। তো আমাদের সময় যেন গিটার দেখতাম সবার হাতে। তো দোতারা পড়ে আছে, তখন এসে বলছে এটা কার দোতারা? আমি চা আনতে গেছিলাম, আমি বললাম আমার। আর খুব বড় সড়ো লম্বা চড়া চেহারা, রাগি রাগি দেখতে। বলছে তোমার দোতারা মানে তুমি বাজাতে পারো? আমি বলছি হ্যাঁ পারি। বাজাতে দেখি। বাজিয়েছে। বাহ, তুমি তো ভালো বাজাও। হ্যাঁ, বলছে গান করতে পারো? আমি ওই দু একটা জানি আর কি। তুমি একটা কাজ করো তো, কালকে আমার বাড়ি চলে এসো বলে এবার আমরা আমার বন্ধুবান্ধব সবাই মিলে গেছি। তো পার্থদা তখন আমাদেরকে নিয়েও এলো এই উৎপলদার বাড়িতে। এরা ছিল একটা যাদবপুরের গ্যাং আর কি বেসিক্যালি। এরা ওদের সময় গৌর খ্যাপা, পবন দাস, সনাতন দাস এদেরকে নিয়ে এসছে ওরা বহুবার যাদবপুর ইউনিভার্সিটি বা অন্য কোনো ঘরোয়া আসরে। এদের সাথে চেনা শোনা। উৎপলদার বাড়িতে যেরকম অনেকে আসতো আর কি, কার্তিক দা যেরকম এসে থাকতো, গৌর এসে থেকেছে বহুদিন। তো এইটা করতে করতে আস্তে আস্তে ওই যাদবপুর, শক্তিগড় আর এরা সবাই যেন হ্যাঁ 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 আমাদের ছিল 17B শক্তিগড় আর কি। তো শক্তিগড়ে একটা সমুদ্র ঢুকে পড়লো পুরো এরকম, মানে আমরা তারপরে আমরা ভাবলাম যে পার্থদারা বলছিল উৎপলদারা যে এত লোককে তো চিনি, আমরা একটা এরকম বাউল ফকির মেলা করলে পারি না? বললো হ্যাঁ হোক, তাহলে হয়ে যাক, একটা মেলা হোক। তাহলে সেখানে কি হবে, আমাদের যেটা ইয়ে ছিল হচ্ছে কি আখড়ায় গান বাজনা হবে, একটা সেন্টার স্টেজ থাকবে, কিন্তু 7 দিন গান হবে। মানে যেরকম মেলায় হয়, যেটা এখন অনেক মানে ওই সময় অন্যান্য মেলা যেন বন্ধ হয়ে গিয়েছিল, পৌষ মেলা একটা সময়ের পর গান গাইতে দেবে না, ওরকম একটা কিছু অনেক সিকিউরিটি ও মুক্ত না, এটা হচ্ছে ফ্রি। মানে আমাদেরকে অনেকেই বলতো নকশালের বাউল মেলা আর কি এটা, মানে বাজে বদনাম ছিল আমাদের এইসব নিয়ে। প্রচুর লোকের পেছনেও লেগেছিল অনেকে। কিন্তু ওই সময় আমি প্রচুর লোককে একসাথে দেখি এবং তাদের সাথে সময়, মানে ধর আমরা তো তখন মানে বিছনাও পাচ্ছি, বাথরুমও পরিষ্কার করছি, আবার স্টেজ ডেকোরেশনেরও করছি। রাত্রিবেলা আরও ধর 12 জন সিলেট থেকে এলো, তাদের জন্য ভাত মাছ আনতে যাচ্ছি। হ্যাঁ, মানে কী কাজ করছি না? তার আগে তো টাকা তোলা, চাঁদা তোলা, তার জন্য লোকের বাড়ি যাওয়া, পোস্টারিং করা। হ্যাঁ, এই সবগুলোর মধ্যে দিয়ে ওই বাউল ফকিরটা যখন ঢুকে গেল আর এত গান শুনলাম, তখন দেখলাম যে আমাকে আলাদা করে কিছু করতে হচ্ছে না, মানে অজান্তেই আমার মধ্যে ঢুকে যাচ্ছে এই গানগুলো। তারপর আমরা রেকর্ড করতাম, সুকান্তদা ছিল রেকর্ড করতো, সুকান্তদা, মৌসুমীদি ওরা রেকর্ড করতো তখন, এখনও করে রেকর্ড। ওই রেকর্ডগুলো শুনতাম আমাদের নিজেদের, কারণ ওইটা থেকে আমরা পরের বছর একটা সিডি বার করতাম। তো ওই প্রচুর গানের একটা মানে আড়ত আর কি, বুঝেছিস তো, মানে কিলো কিলো গান, হ্যাঁ মন খানেক গান আর কি। তো ওইটা ছিল। এবং তারপরে যেটা হতো ওইটার সূত্র ধরেই আমার বন্ধু ছিল পান্তু বলি, মানে সন্দীপ সমাদ্দার, ও অপূর্ব ছেলে, ও সবই ও শিল্পী এবং কারিগর দুই, হ্যাঁ চিত্রকর বটে। তো ও আর আমি যেন গৌড় ভাঙা চলে যাই হঠাৎ করে, চল এদেরকে দেখে আসি। তো হ্যাঁ, তো ওই গোলামদা, আরমান ফকির, বাবুদা, তারপরে এদের কাছে যাই। এদের ওখানে একটা জায়গা হয় মাঝে মাঝে গিয়ে থাকার, আমি একবার দুবার গেছি। আর গৌড় আসতে থাকে কলকাতায়, গৌড় এসে SRFT একবারে ছিল, একবার ইয়েতে ছিল, ওই দাঁতের জন্য আসতে হতো, দাঁত তোলা মুক্তমণের জন্য। তার গৌড়ের সঙ্গ করলে তো তুই গান না করে পারবি না, কারণ তুই বসলেও তোকেও বলবে বল, আর না বল মানে না বললে সামনে পায়ে দিয়ে লাথি মারবে এরকম করে, বল বল মানে বলতেই হবে গানটা আর কি। আর সে হয়তো জীবনে গান করেনি। হ্যাঁ, তোমার আমার যেমন ঠকে গেলে তুমি পাবে কি আর ফিরে এমনও জীবন, বল বল এমনও জীবন, মানে এরকম করে। তোমার একটু রাজবাড়ি না রাজবাড়ি না, মানে খুবই শিশু টাইপের আর কি, বুঝলি তো, মানে আনন্দ চল আর কি সারাক্ষণ, মানে কোনো সময় খুব এরকম করে লোকজন দেখতে পারে না। হ্যাঁ, গম্ভীর লোক পছন্দ করে না আর কি। হ্যাঁ, যে তো গৌড় ওরকম ছিল। আর গৌড় আসতে যখন 2-3 দিন তো মানে মাতোয়ারা হয়ে থাকতো আর কি, মানে চলে গেলে মনে হতো লোডশেডিং হয়ে গেছে। এই ব্যাপারটা একটু বলো আমাদের। হ্যাঁ, গৌড়ে যেমন ধর একবার সেই SRFTIতে এনে, আমাদের তখন SRFTIতে আমাদের বন্ধুরা পড়ে বলে, আর SRFTIতে হোস্টেলে 1-2 ঘর ফাঁকাও ছিল তখন নিজের তলায়। গৌড় এসে ওই দাঁত তোলাতে এসছে, তখন থাকবে, দাঁত তুলে ফিরছে যখন বলছে আহারে
আমার মাংস খাওয়ার দাঁতটা চলে গেল রে বাবা। হ্যাঁ, মাংস খেতে পারবো না, একটু ম্যাগি তাহলে রাত্রে ম্যাগি খাবো। তারপরে আমি সকালবেলা বললাম যে বাবা তুমি মাছ খাবে না? বলে হ্যাঁ মাছ তো খেতে পারি, তাহলে একটা কাজ কর, একটু তেল আর ডিম নিয়ে আয় মাছের বেশ ভালো করে। বলে তারপরে আমি বাজারে যাচ্ছি যখন, কিরকম বুদ্ধি, নিজে একটা গোল্ডেন পাঞ্জাবি পরেছিল চকচকে, হ্যাঁ, ওইটা খুলে আমায় দিয়ে দিল, বলে এইটা পরে বাজারে যা দেখবি সব কি বলে। আমি তো ওইটা পরে গেছি বাজারে, দেখছি সে সত্যি কথা, রিক্সা থেকে যখন নেমেছি স্যার 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 এদিকে আসুন, স্যার ওদিকে আসুন। হ্যাঁ, বলে বাবা এত এরকম তো কোনোদিনও বাজারে আমার পাঞ্জাবির গুণ আর কি নিয়ে এসে, মানে তুই ভাবতে পারবি না এত তেল আর এত মাছের ডিম আর তেল কিনে আমরা রান্না করেছিলাম, মানে চলে আসা 3 দিন পরেও গন্ধ ছিল ঘরে, মানে মাছে। আর গৌড়ের সবসময় ওর সবসময় বুদ্ধিগুলো ওরকম ছিল, মানে বদ বুদ্ধি দিত আর কি, যে যখন জয়দেবে এবার সবাই মিলে একসাথে যাবো, হ্যাঁ, গিয়ে করবো কি বাসতলায় চলে আসবি, আমরা গিয়ে এরকম বড় বড় কাতলা মাছ কিনবো, হ্যাঁ, কিনে ওই মুখে দড়ি দিয়ে ওই বৈষ্ণবদের আখড়াগুলো হয় না, ওর সামনে দিয়ে গান করতে করতে হয় সবাই, হ্যাঁ, ওদের সামনে দিয়ে মাছগুলো দেখিয়ে আসবো, বুঝলি তো। তো গৌর হচ্ছে ওরকম, মানে ওর মানে ফেনোমেনাল লোক। হ্যাঁ, মানে ধর আমাদেরকে একবার একটা গল্প বলি, যে আমরা পৌষ মেলায় গেছি, গিয়ে অনেক রাত অব্দি ছিলাম, তারপরে আর ভাল লাগছিল না, চল এবার ঘরে গিয়ে গান বাজনা করি। ঘর মানে আমাদের প্রান্তিকে একটা ছোট আখড়া আছে আর কি, এখন রবিদা ওখানে থাকে, রবিদার বউ, রবিদার বহুদিনের বন্ধু আমার, রবিদার ছেলে নীলমণি। তো ওইখানে আমরা রাত্রিবেলা ফিরে গিয়ে একটু গান বাজনা টাজনা হয়েছে, অনেক রাত, তখন 2:30-3টে বাজে প্রায়। এখন দেখি রবিদাকে গৌর ফোন করছে, বলছে এখন আবার ফোন করছে কেন, ধরো বলছে বাবা রবি আমি এখানে থাকতে চাই না, এইখানে বেড়া সব বাউলগুলা ঘুমাচ্ছে, হ্যাঁ ভালো লাগে না, তোমার বাড়ি যাবো আমি। বলছে আমার বাড়ি এখন তুমি এত রাত্রে আসবি? আমি চলে যাবো ঠিক হেঁটে হেঁটে, তুমি আছো তো জেগে? হ্যাঁ আমি জেগে আছি। ঠিক আছে তাহলে দরজাটা খোলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। বলে সে চলে এসছে, এবারে খালি পায় ওইখান থেকে। আর রেখে কেউ ঘুমাচ্ছে চোখের সামনে দেখতে পারতো না, হ্যাঁ, কেউ ঘুমাচ্ছে চোখের সামনে কোনো মতে দেখতে পাতো না। হ্যাঁ, ও খাচ্ছে দাচ্ছে সব ঠিক আছে, খাওয়া দাওয়া করো, গান বাজনা করো, আড্ডা মারো, সব ঠিক আছে। আর ওর সাথে গল্প করতে হবে, নাহলে মুশকিল। একবার আমরা করেছিলাম কি, ও এত গল্প মানে এত আড্ডা মারে, আমরা আর পারছি না। এবার করেছি কি, এরম তো গোলটা থাকে, গোলটা ধরো ও মাঝখানটা বসে আছে, আমরা এরম ছিলাম, এবং আমরা একজন করে উল্টো দিয়ে ঘুরে যাচ্ছি, গোলটা থাকলো কিন্তু উল্টো হয়ে গেছে। হ্যাঁ, কি রেগে গেছে, রেগে গিয়ে সেই একটা আংটির ব্যবসায়ী নাকি একটা এসেছিলো কসবায়, তখন আমাদের যাদবপুর শক্তিগড় বাউল ফকির উৎসবের পরে ওটাকে অর্গানাইজ করলো। তখন আমি গিয়েছিলাম ওই মানে ওদেরকে একটু হেল্প করতে আর কি, যে লোকজনের সাথে যোগাযোগ করিয়ে দিতে, প্রোগ্রামগুলো অর্গানাইজ করে দিতে। তো তখন ওইখান থেকে কিনে গিয়ে চলে গেছে হচ্ছে গিয়ে ওই আংটির যে ব্যবসায়ী তার সাথে চলে, আমি চললাম বাবা এখান থেকে, এখানে আমার কথা কেউ শোনে না, এখানে অজ্ঞানের আসর হচ্ছে, হ্যাঁ এসব বলে চলে গেছে রেগে বেগে। এইবারে যেদিন গেছে, আগের দিন বাউলের প্রোগ্রাম ছিল, সেদিন বাউলের প্রোগ্রামে ভাত ডাল আর বাঁধাকপি খাইয়েছে। আর পরের দিন দেখেছে প্রচুর লোকজন আসছে, এবারে ওখানকার বোধহয় কি বল ওই কাউন্সিলর বা কেউ একটা এসছে, সে এসে খুব খুশি হয়েছে, টাকা পয়সা দিয়েছে। এবার ফকিররা সেদিন গান গেয়েছে, ফকিরদেরকে মাংসের ঝোল খাইয়েছে, মাথার মাংসের ঝোল। পরের দিন আমার গৌর এসে বলছে বাবা এটা কিরকম হলো, ফকিরদের বেলা মাংসের ঝোল, বাউলের সাথে হাতির হোল, দেখাচ্ছি না। ও হচ্ছে গিয়ে মানে একটা তুবড়ি আর কি, মানে সামনে বসে থাকলে তুই মানে তোর এইসব জায়গায় না ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, আর এমনি মানে ওরকম কোনো ব্যাপার, হঠাৎ দেখি বাথরুম থেকে গাইতে বেড়াচ্ছে, কি আশায় বাদি খেলাঘর বেদনার বালুচরে হয়েছে, কি গানটাই না গিয়েছিল। হ্যাঁ বাবা, হ্যাঁ, ওর কিন্তু ওরকম কোনো ছুত মারবো নেই, হ্যাঁ কোনো ছুত মারবো নেই কোথাও। সে একবার মনে হয় যে আমার কোনো একটা ইয়েতে, আমি তখন প্রথম ধর শুনেছি মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী শুনেছি। এবার আমি সেই কিছু একটা প্রোগ্রাম ছিল বা লেকে, সেখানে তো লক্ষ্মী চেরাই ছিল মনে আছে, তো ওটা তখন সাউন্ড চেকে গাইছে। তো আমি তখন বললাম বাবা এই গানটা একটু এরকম না, বলছে না না তুমি যে লাইনটা বলছো সেটা অন্য লাইন,
ওরা যেটা করছে সেটা ওদের লাইন, ওটা ব্যান্ডের লাইন। হ্যাঁ, ওটা তোমার বুঝতে হবে। আমি যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ওটা এইটা খুব প্রচণ্ড, মানে এই উদারতাটা একটা হ্যাঁ, এটা বিশাল দেখা যায় না, মানে আর সত্যি দেখা যায় না। আর সত্যি আর কিরকম লোক বলছে যে বাবা তোরা তো সেই কলকাতা দেখিস নি, সন্ধ্যাবেলা হলে আমরা সবাই গিয়ে শহীদ মিনারের তলায় বসতাম, শক্তি, সুনীল, তারাপদ, আমরা কি আড্ডা, কি গান বাজনা, সে আর এক কলকাতা। হ্যাঁ, মানে এই যে কলকাতার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা, খুব ভালোবাসতো কলকাতায় আসতে। হ্যাঁ, মানে অনেকেই আছে যেন আসতে চায় না কলকাতায়, মানে কিন্তু গৌড়ের ওরকম কোনো ব্যাপার, গৌড় প্রচণ্ড মুখিয়ে থাকতো কলকাতায় আসবে বলে। হ্যাঁ, আর কিরকম রসিকতা, রসের বোধ, সে এক, ওর ঘড়ি একটা ছিল, আর ঘড়িটা একটা খুবই ফেনোমেনাল, একটা ঘড়ি ক্ষমা পাতো, আর ঘড়িটা এখানে ঝুলতো। তো ঘড়িটা খারাপ হয়ে গেছিলো আমাদের বাউল ফকিরে এসে। তো আমরা গিয়ে ওটাকে সারাই করে পরের সপ্তাহে গেছি ফেরত দিতে। ওই পারে নিচু বাদগোড়া বলে একটা বাস স্ট্যান্ডের পাশে থাকতো, ওইখানে দাঁড়িয়ে আছে গৌর। আমি নেমেছি, আমি আর কার্তিক দা গেছিলাম মনে হয়, নেমেছি, বলছি ওরে আমার সোনাটা রে, সোনাটা, বলছি সোনার বুঝতে পারি ওরা টাইটেল সোনাটা, ওরে আমার সোনাটা রে, সোনাটা। হ্যাঁ, সে কি আদর। তারপরে নিয়ে গেছে বাড়িতে, বলছে বলছে কি এবার খেয়ে যেতে হবে। আমি বলছি না বাবা, আমি তো খেয়ে এসেছি দুপুরে। বলছে কী খেয়েছো? আমি বললাম যে ভাত আর ডিমের ঝোল খেয়েছি। ও দুর্গা, এরা আতুরের ফল খেয়ে এসছো গো, এখন আর খাবে না কিছু। তো এই আর কি, মানে ওই বাউলের কথা বলছেন, মানে সব সময় একটা, মানে কি বলবো, মানে জীবনটা যে একটা, কী বলবো, মানে লীলার যে ক্ষেত্র এটা, হ্যাঁ, এটা যে একটা প্লে গ্রাউন্ড, হ্যাঁ, সেইটাকে মানে গৌর সেটাকে যেন দেখিয়ে দিয়ে চলে যায় আর কি। মানে ওর সাথে থাকলে মানে সারাক্ষণ একটা ইলেকট্রিক কারেন্টের মধ্যে তুই ঘুরে বেড়াচ্ছিস মনে হবে। হ্যাঁ, আর সবসময় সবাইকে নিয়ে, যেমন সাংঘাতে গিয়েছিল সে একবার অন্যরকমভাবে বলেছে যে পার্থদা, একবার ধর পার্থদার কথা বললাম, পার্থদা আমার বন্ধুকে বলছে এই তোর লজ্জা করে না, গৌরের ব্যাগটা তুই নিতে পারছিস না? পার্থ বলছে কেন, এটা আমার নিতে হবে কেন? তখন বলছে কেন, তোর থেকে এত বড় সিনিয়র মানুষ। তখন গৌর বলছে কেউ এখানে বড় ছোট না বাবা, আমরা সবাই সহযাত্রী, তুমি আমার ব্যাগ নেবে, আমি তোমার ব্যাগ নেবো, দাও, হ্যাঁ চলো সবাই চলো, একসাথে যাবো। তো একসাথে না গেলে আবার যাবে না, আর লোকজন না হলে ওর ঠিক ভালো লাগবে না। হ্যাঁ, গৌরকে নিয়ে বহু বহু গল্প আছে, মানে সেই শান্তিনিকেতনের গল্প আছে প্রচুর। আর হ্যাঁ, এখন এই গল্পগুলো ওই গেলে এখন ওই গল্পগুলোর জায়গাগুলো দেখতে পাই আর কি, কোথায় কোথায় হতো, সিনেমার মতো মনে আসে। কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার একটা, গৌর আমার কখনো মনে হয়নি যে গৌর চলে গেছে। হ্যাঁ, এটা তুমি আগেও বলেছো আমাকে। হ্যাঁ, আমার গৌর চলে গেছে বলে মনে হয়, আমি দেখতে পাই গৌরকে, মানে আমার গৌরের যে মৃত্যুর যে শোক, মানে আমার মনে হয় গৌর লোকটাই এরকম ছিল, ও এতটাই শোক অপছন্দ করতো। হ্যাঁ, তার জন্য বোধহয় ওই শোকটা দিয়েও যায়নি কাউকে। মানে ওর যেদিন গৌর হয় সেদিন আমরা এখান থেকে সবাই যাই বিয়েতে, তোর কঙ্কালীতলায়, গাবুও গেছিল। হ্যাঁ, আমরা সবাই বিয়েতে করে যাই, গিয়েছিলাম, গিয়ে সারা রাত গান বাজনা হয়। হ্যাঁ, ওইখানে বসে, ওখানে রবিদারা ছিল, ওরা আবার ভাত মাংস রান্না করে রেখেছিল, এত লোক আসছে, গান বাজনা করে পরের দিনও সারাদিন গান বাজনা হলো। হ্যাঁ, মানে খুব, সেটাও যেন একটা উৎসব মনে হচ্ছে আর কি। হ্যাঁ, চলে যাওয়াটাও, হ্যাঁ, তো ওইটার জন্যই বোধ হয় শোকটা বোধ হয় কাউকে দিয়ে যায়নি, মানে ওর জন্য, মানে আমার জন্য করে শোক করিস না আর কি। হ্যাঁ, তো ওই জিনিসটা, এটা আমি খুব একটা অন্য কোনো মানুষের ব্যাপারে পাইনি, কারণ কারো বিচ্ছে সবসময় শোক নিয়ে আসেই। হ্যাঁ, কিন্তু এইটা আমি গৌরের ব্যাপারে কোনোদিনও, এখনও হয় না আমার। হ্যাঁ, মানে ওনার প্রেজেন্সটা তুমি এখনো ফিল? হ্যাঁ, আর মাঝে মাঝে স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি যে গৌরকে দেখি, কথাবার্তা হয়, এবং হ্যাঁ, মানে খুবই যেরকম ছিল সেরকমই আর কি দেখি। আর একটা সুবিধা কী হয়েছিল, গৌর চলে যাওয়ার সময় যে ওর দাড়িগোপ সব কেটে ফেলেছিল তো অপরাধের জন্য, তার ফলে আর চিনতে পারিনি আমি গৌরকে। হ্যাঁ, তো ওর চিনতেই যখন পারিনি, তখন আর কে চলে গেল, যে লোকটাকে আমি দেখেছিলাম জলজান্ত, তাকে আমি দেখেছি, সে আর একে এক মনে হচ্ছে না যে অন্য কাউকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এই আরও প্রচুর, মানে গৌর সম্বন্ধে বলতে গেলে আমি তো কদিন মাত্র দেখেছি গৌরকে, কিন্তু আমি যা গল্প, মানে যা ভাড়ারে আছে, কারণ ওই লোকটাই গল্পের মতো, মানে ওর চরিত্রটাই গল্পের, মানে সবসময় ওর সাথে হাঁটছিস মনে হয় গল্পের পাতায় হাঁটছিস মনে হয় তো। হ্যাঁ, ওরকম। আর ওটাই হচ্ছে কি, ওইটাই আমাকে বাউলদের, ইনফ্যাক্ট গৌর চলে যাওয়ার পর আমি আর যাইও না কোথাও, আমার যেতে ভালো লাগে না, কারণ ওই বলে না, মানে গান বাজনা সবই আছে কিন্তু আড্ডাধারী তো নেই না।
একজনকে তো আড্ডাধারী হতে হবে, বসতে হবে মাঝখানে, তাকে ঘিরে বসবো, 2-3 দিন থাকবো। হ্যাঁ, সেই 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 ভান্ডারই নেই আর। না, সেইটা আমি পাই, হয়তো আছে নিশ্চয়ই, এখন যারা যায় তারা পায়, কিন্তু আমি আর ওই রস না পেলে আর কেন যাবো? আমি তো প্রথমেই একেবারে, বুঝলি তো, মানে পৃথিবীর সবচেয়ে দামি মদটা খেয়ে ফেলেছি, এরপরে আর কি দিবি আমাকে? আর তো কিছু পোষায় না। তো এই হচ্ছে গৌড় আমার। আর ওই উৎপলদার বাড়িতে তো গৌড়, আরে যেখানে উৎপলদার, তো তুমি এখনো মাঝে মধ্যে উৎপলদার বাড়ি হ্যাঁ, যাও? উৎপলদা হচ্ছে কি আমার আরেকটা গুরু বলতে পারিস, আমার দাদা, আমার বন্ধু, আমার গুরু। উৎপলদার ওই বাড়িটা ও আমার গুরু একটা। হ্যাঁ, মানে আমাকে শিখিয়েছে অনেক কিছু। উৎপলদা অপূর্ব গান লেখে, অপূর্ব গান লেখে। আর উৎপলদা হচ্ছে ওরকম আড্ডাধারী লোক একটা, বেশি কথা বলে না, কিন্তু উৎপলদা থাকলে মনে হয় পাশে বসে থাকি আর কি। মানে একটা কী বলে না, সাধুর গায়ে একটা গন্ধ থাকে। হ্যাঁ, মানে এই গন্ধটা যে পায় সে পায়। হ্যাঁ হ্যাঁ, এই যে গোল হয়ে বসা একটা জায়গায়, এই যে আজকে ধর এখান থেকে হয়তো যাবো উৎপলদার বাড়িতে একবার, হ্যাঁ, দেখা করে দিতে, তারপরে যাবো। আমার খুবই মানে এই উৎপলদার গানও আছে, প্রচুর প্রচুর গান। উৎপলদা রেকর্ড করতে চায় না কিছু, আমি জোর জোর করি মাঝে মাঝে, একটা দুটো গান বলি, এটা আমাকে দেবে, আমি একটু গাইবো, এটা এই প্রোগ্রামে গাইবো। ও বলে হ্যাঁ তুই গাইলে গা, হ্যাঁ ওরকম, কিন্তু নিজের কিছু করার ইচ্ছা নেই খুব একটা। অপূর্ব লেখে উৎপলদা, প্রচুর স্ক্রিপ্ট আছে উৎপলদার লেখা, আর সবই সব পড়ে আছে সব। কোথায় আমি বলছি একটা দুটো বার করে শোনাও, বলে শোনাবো তো, কী হবে আর শুনিয়ে। আর একটা জিনিস আমাদের উৎপলদার বাড়ি থেকে যেটা তৈরি হয়েছিল, সেটা একটা নাটকের পরিকল্পনা তৈরি হয়েছিল, ড্রাগন বলে একটা নাটক। সেটা হচ্ছে কি ইয়েভগেনি শোয়ার্টজ, উনি ছিলেন হচ্ছেন স্টালিনের সময় একজন নাট্যকার, যে ও তৎকালীন মানে তো সোভিয়েত সোশ্যালিস্ট মানে ইয়েকে, মানে ওই সময়কার দাঁড়িয়ে স্টালিনের সময় ক্রিটিক্যাল নাটক লিখেছিল, অপূর্ব নাটক, মানে সাংঘাতিক নাটক। সেইটা আমরা 3বার অ্যাটেম্প্ট করি। এটাই উৎপলদার একমাত্র জিনিস আমি যেটা দেখেছি, উৎপলদার প্রচুর এন্থু আছে, ড্রাগন করবি, চল তাহলে ড্রাগনটা। এখনও আমাদের ইচ্ছা আছে যে, এখন বুঝে গেছি যে এটা নামাতে পারবো না, কারণ ওটা 50 থেকে 60 জন লোক কাস্টই দরকার। হ্যাঁ, আর তারপরে ক্রু বিশাল দরকার। তো উৎপলদা এরকম আইডিয়া দিয়েছিল যে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে করি চল। আচ্ছা, হ্যাঁ, মানে ওই জায়গাটাকে পরিষ্কার করে ওইখানটায়, মানে এই আইডিয়াগুলো, মানে এটা আমাদের জন্য খুব, মানে আমরা এটা সত্য তো এখানে তো করা যায়। তারপরে আমরাও ইনফ্যাক্ট যখন যাদবপুরে একবার করা ইচ্ছা হলো, তখন এইসব ছিল আর কি, রিতম এরা সবাই ছিল, দীপাংশু, রিতম, ওরা বললো যে তখন বেঙ্গল ল্যাম্পে করা যেতে পারে। হ্যাঁ, ওরকম ভাবছিলাম আর কি। তারপরে লাস্টও আমাদের আড্ডা হলো, সেই বললাম যে তাহলে কার পার্কে অ্যাটলিস্ট করা যেতে পারে। হ্যাঁ, মানে এই যে স্পেসের আইডিয়াটা, কার পার্ক মানে যাদবপুরে তুই 4 নম্বর গেট দিয়ে ঢুকে মেন বিল্ডিংটা পেরিয়ে বাদিকে একটা বড় কার পার্ক আছে, সবাই আড্ডা ফাড্ডা মারে, গান বাজনা হয়। তো এই যে স্পেসটা আমাদেরকে দেখিয়ে দেওয়া একটা, যে এরকম জায়গায় এরকম একটা জিনিস করা যেতে পারে, আমি তো ভাবতেই পারিনি কোনোদিনও। আর থার্ড থিয়েটার জানি, কিন্তু থার্ড থিয়েটারও তো জানি একরকমভাবে হয়, কিন্তু এই যে সাইট স্পেসিফিক এক ধরনের জিনিস তৈরি হতে পারে। আর উৎপলদা বাড়িতে বসে প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর দারুণ দারুণ সিনেমা দেখিয়েছি উৎপলদা আমাদেরকে। হ্যাঁ, মানে এটা দেখাতো, বলছে চল এটা দেখবি আজকে। হ্যাঁ, আর উৎপলদার বাড়িটা কিন্তু দারুণ জায়গা, ওটা কিন্তু হচ্ছে মেঘেডাঙ্গাতারার শুটিংয়ের জায়গা। মেঘেডাঙ্গাতারার যে কলোনিটা, ওটা কিন্তু উৎপলদার বাড়ি ওখানে। হ্যাঁ, মানে উৎপলদার দিদিরা, 2 দিদি বেরিফেনি বেঁধে যেত শুটিং করতে। হ্যাঁ, মেঘেডাঙ্গাতারাতে। ওইটাই হচ্ছে কি সত্যিকার কলোনির পুরো ইয়েটা, উদ্বাস্তু কলোনি যেটা দেখানো আর কি। তো এটা মনে পড়লো হঠাৎ, কেন এই সিনেমার কথা বলতে গিয়ে উৎপলদা একদিন হঠাৎ এসে বললো যে এই আজকে একটু কলোনির সিনেমা, একটু কলোনির সিনেমা দেখি, চল মেঘেডাঙ্গাতারা দেখে চালিয়ে। হ্যাঁ, তো ওইটাই। আর আরেকটা জিনিস, ওই শক্তিগড় আমাকে মানে সাংঘাতিকভাবে ইন্সপায়ার করেছিল একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের 7th টাইম যখন বাউল ফকির উৎসব হচ্ছে, সে বছর খুবই ভালো হয়েছিল। প্রহ্লাদ সিং টিরপানিয়া বলে একজন এসেছিলেন কবিরের গান, আর সিলেট থেকে 10-12 জন এসেছিল, রণেশ ঠাকুর বলে একজন। তো সে বছর 2 দিনই বিশাল বৃষ্টি হয়, মানে সাংঘাতিক বৃষ্টি হয়, মানে প্রথম দিন বৃষ্টি হয়ে প্যান্ডেল ভেঙে গেছে। হ্যাঁ, তো আমরা সকালবেলা আর তো কিছু করার নেই, জল ফল দাঁড়িয়ে গেছে আর কি। তো আমরা ঠিক করলাম যে ঠিক আছে, তাহলে সবাইকে বিদায় করে দেওয়া হোক, দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে, কারণ তো কোনো মানে হয় না। উৎপলদা থেকে এসে বলছে যে না কলোনি জেগে উঠেছে, তুই চিন্তা করিস না, হয়ে যাবে। আমি কী হয়েছে? বলছে ওরা ডেকোরেটর থেকে খাটিয়া নিয়ে এসছে, মানে ওই পুরো মাঠটাকে খাটিয়া দিয়ে মুড়ে দিয়েছে। তার মানে তলায় খড় দিয়েছে, তারপরে খাটিয়া রেখেছে, তারপর 17 ইঞ্চি পেতেছে, আর প্যান্ডেলটাকে দাঁড় করে দিয়েছে। আবার গান আরম্ভ হয়েছে সন্ধ্যাবেলা।
হ্যাঁ, আমি তো বলছি যে এইটা যে কলোনি, মানে এটা জেগে উঠেছে কলোনি আর কি। হ্যাঁ, তারপরে সেদিনও আবার বাবা, সেদিন সাংঘাতিক, আবার রাত্রে প্যান্ডেল ভেঙে পড়ে আমরা মরেই যেতাম সেদিন। দুটো টপ আমাদের বাঁচিয়ে দিয়েছিল আর কি। হ্যাঁ, তো এই সব, তারপর মনে হয় সেই উৎপলদার ওইটুকু ছোটো ঘর, ওইখানে কিছু না প্রায় 70-80 জন 100 জন যেতে পারছে না, তো বিশাল বৃষ্টি পড়ছে ওখানে দাঁড়িয়ে, আর ওখানেই মিলন গান হচ্ছে তখন। নিমাই গাইছিল মনে হয়, হ্যাঁ সত্যনন্দ ছিল, নিমাই ছিল। ও সাংঘাতিক আর কি, মানে পুরো মেলাটা ওইখান থেকে আস্তে আস্তে ফাঁকা হলো। পরের দিন দুপুর অবধি বসে আছি আর কি। তো এই ঘরগুলো না থাকলে মানে যা হয়েছি তা হতাম না, অন্যরকম কিছু একটা হতাম নিশ্চয়ই। তো যা হয়েছে তা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, সুতরাং আমার ভালো লাগে এই ঘরগুলো ছিল। উৎপলদার লেখার যদি কোনো গান আমাদের একটু গেয়ে শোনাও। নিশ্চয়ই, আমি খুবই উদ্গ্রীব। গানটার নাম হচ্ছে বিপজ্জনক সাপো। আচ্ছা। বিপজ্জনক সাপো এই বুকের ভিতর, পাগলটাকে আঁকড়ে ধরে রেখো। বিপজ্জনক সাপো, বিপজ্জনক সাপো, বিপজ্জনক সাপো এই বুকের ভিতর, পাগলটাকে আঁকড়ে ধরে রেখো। বিপজ্জনক সাপো এলো মেলো দমকা হাওয়া, এলো মেলো দমকা হাওয়া ঝাঁপিয়ে কেমন আসে এই সাপো দোলে, তুফান তোলে পুরা আকাশটাতে। এমনি হাজার বাধা পেরিয়ে যেতে থেকো, শুধু বুকের ভিতর প্রেমের প্রদীপ যত্নে জেলে রেখো। বড় অন্ধকারে সাপো, বড় অন্ধকারে সাপো, বিপজ্জনক সাপো, বিপজ্জনক সাপো এই বুকের ভিতর, পাগলটাকে আঁকড়ে ধরে রেখো। বিপজ্জনক সাপো, বিপজ্জনক সাপো। উৎপলদার কথা তো হলো সাত্যকীতা। আমি তোমার আরও দুজন গুরুর ব্যাপারে জানতে চাই যাদের কাছ থেকে তুমি শিক্ষা করেছো, এবং একজন দীপক চৌধুরী মহাশয় এবং আরেকজন পণ্ডিত তেজেন্দ্রনাথ মজুমদার। তো তাদের ব্যাপারে তোমার, তাদের সঙ্গে এক্সপিরিয়েন্স যদি কিছু বলো। আমার এই পুরো গান বাজনার গানটা না, বাজনার সূত্রটাই হচ্ছে গিয়ে আমার মা। হ্যাঁ, আমার মা আমার দাদাকে, আমাকে, মা নিজেও গুরুজি মানে দীপক চৌধুরীর কাছে শিখতে গেছিল। মা মা গল্পটাও বলে খুব সুন্দর, যে মেলোডি, রাসবিহারী মেলোডিতে একটা পোস্টার দেখে গুরুজি মামার, একটা সেতারের প্রোগ্রাম এসআরএতে। তো সেইটা দেখে মা শুধু ছবিটা দেখে চলে গেছিলো। হ্যাঁ, মানে এই লোকটাকে দেখে চলে গেছিলো আর কি, বুঝেছিস তো, মানে স্টার স্ট্রাক, সেই এরকম সুন্দর দেখতে একটা মানুষ। হ্যাঁ, তো সেই গিয়ে তারপরে মা সেতার শিখতে আরম্ভ করে এবং তারপরে আমাকে আর দাদাকে নিয়ে যায়। আর আমি গুরুজি মামার ক্লাসে ধর অনেক ছোটোবেলা থেকে, ক্লাসটা হতো হচ্ছে কি টালিগঞ্জের যে তোর পোলট্রি ফার্ম আছে সেইখানে শ্যামাদাস চক্রবর্তী, আমরা বড় মামা বলতাম, শ্যামাদাস চক্রবর্তী ছিলেন পণ্ডিত রবিশঙ্করের আরেক ছাত্র। আচ্ছা। তো উনি তখন অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের কিছু একটা বড় সড়ো উচ্চপদস্থ অফিসার ছিলেন। তো ওই পোলট্রিতে বিশাল বড় রুম ছিল, কারণ গুরুজি মামাদের বাড়িটা ছিল খুবই ছোট, খুবই ছোট, কিন্তু একটা অদ্ভুত বাড়ি এই কালীঘাটের মানে একদম এদো গলির মধ্যে ছোট্ট 3টে বা 4টে কামরা, তার মধ্যে একটাই গুরুজি মামা, একটা মানুষ মামা, মানে গুরুজি মামা ভাই পেইন্টার ছিলেন, আর একটাই ইয়েরা দাদু দিদা থাকতো। দাদু দিদা হচ্ছে গিয়ে, দাদুও ছিলেন আইপিটিএতে ছিলেন এবং বাঁশি বাজাতেন খুব সুন্দর। আর দিদার মতো অন্নপূর্ণা মানুষ আমি খুব একটা দেখিনি। তো ওইটুকু জায়গায় প্রায় 50-60 জন লেগে থাকতো লোকজন।
এক একটা ঘরে, হ্যাঁ, মানে এক একটা ঘর মিলিয়ে, সবটা মিলিয়ে আর কি, কারণ সবারই প্রচুর লোক আছে। হ্যাঁ, আসে তারপর বোনরা ছিল, তারাও আসতো, ছাত্রছাত্রীরা তো ছিল, মানুষ মামার বন্ধুরা ছিল কিন্তু। যাই হোক, তো পোলট্রি ফার্মে যখন ক্লাস হতো, ওটা হচ্ছে কি যেহেতু বড় জায়গা, ওখানে ক্লাস নেওয়াটা সুবিধা ছিল। আমি ওখানে ছোটোবেলা থেকে আমি মানে আমার স্কুলের পরে ওখানে চলে যেতাম, ওখানে বড় মামা আর বম্মা বলতাম, তো ওখানে আমি খেতাম, দুপুরবেলা খেয়ে থাকতাম, সন্ধ্যাবেলা ধর ক্লাস করতে আসতো, মা দাদা আসতো, ওরা ক্লাস করে তারপর আমাকে নিয়ে যেত, আমি পড়াশোনাও ওখানে বসে করতাম। হ্যাঁ, সুতরাং ওইটা না, আর মানে ওইটা মানে গুরুজি মামার সাথে এই থাকাটা বা এই, তারপর প্রথম আমি বাজাতে আরম্ভ করি তবলা, সেই শান্তিনিকেতন ক্লাস ক্যাম্প, আমাদের ক্লাস ক্যাম্প বলে একটা ব্যাপার হতো, যেখানে ধর 2 সপ্তাহের জন্য সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে কলকাতার বাইরে কোথাও চলে যাওয়া হতো। না না না, এই গুরুজি মামার দীপক চৌধুরীর ক্লাসে, হ্যাঁ, আমরা প্রায় 40-50 জন। এবারে সে একটা অদ্ভুত সাইট, মানে 40-50টা লোক হাতে সেতার শরৎ নিয়ে, হ্যাঁ, ধর ইয়েতে নামলো, একটা মানে মধুপুরে নামলো সবাই গিয়ে, হ্যাঁ, মধুপুরে, ঝাড়গ্রামে, শান্তিনিকেতন, তারপরে অনেক ডায়মন্ড হারবার, তারপরে বালাসোর, এরকম নানা জায়গায় হয়েছে। একবার কলকাতাতেও হয়েছিল, একটা কলকাতা স্কুল বাড়ি ভাড়া করে, হ্যাঁ, কারণ এত বৃষ্টি পড়ছিল, কোথাও যাওয়া যাচ্ছিল না। হ্যাঁ, তো সেইখানে আমি শান্তিনিকেতন ক্লাস ক্যাম্পে আমি বাজাই, মানে তবলা বাজাতে আরম্ভ করি প্রথম। তখন আমার কত 6-7 বছর বয়স, 7 বছর। তো এই ওইখানটা আমার এখনও মনে আছে যে আমি সারাদিন, মানে আমি কিন্তু গুরুজি মামা গেয়ে শেখাতো, খুব অপূর্ব সুন্দর গান গাইতে পারতো, তো বন্দিশ টান গেয়ে শেখাতো, তারপর বাজিয়ে দেখাতো। তো যখন এইগুলো করতো তখন আমি বাইরে ক্রিকেট খেলতাম। হ্যাঁ, আমার 2জন ছিল এখানে, কারণ ওটা ছিল গুরুজি মামার ছাত্রর বাড়ি, অজয় মামা, হ্যাঁ, এখনও থাকে তারা ওইখানে, অজয় রায়, অম্বুজ রায়। হ্যাঁ, অম্বুজ রায় তো শিক্ষা সত্রের প্রিন্সিপাল ছিলেন একসময়। যাই হোক, আমি খেলতাম, আর গুরুজি মামা বলতো যে চয়নটা যে কি করে, ঠিক যখনই সোম পড়বে, ও যেখানেই থাকুক এসে পড়বে তবলার ওপরে এসে। হ্যাঁ, আর ক্লাস ক্যাম্পে কেমন বাজনা হতো বলতো, মানে ধর সকাল 8টা থেকে আরম্ভ হলো, হ্যাঁ, 12টার সময় টিফিন খাওয়া হলো, হ্যাঁ, তারপরে আড্ডা ফাড্ডা মেরে আবার 1টা থেকে আরম্ভ হলো, 4টের সময় ধর লাঞ্চ খাওয়া হলো, তারপরে 2 ঘন্টা ব্রেক। ওই সময় নানা কিছু হতো, ফুটবল খেলাও হয়েছে একবার, গুরুজি মামা ফুটবল খেলছে, মানে জিন্স ফিন্স পরে নেমেছে, হ্যাঁ, অপূর্ব গল্প নেমেছে। সে বছর মনে হয় মোস্ট প্রবাবলি শ্রীখণ্ডে হয়েছিল ক্লাস ক্যাম্প, শ্রীখণ্ডতে হয়েছে। এবারে ওদের পাড়ার টিমের সাথে ইয়ে করা হয়েছে, ম্যাচ নেওয়া হয়েছে। এবারে খেলতে আরম্ভ করে বুঝতে পেরেছে কাউরই দম নেই, সবাই তো বিড়ি পোকা। হ্যাঁ, তো দেখছে যে প্রথম হাফেই 3টে গোল খেয়ে গেছে। তখন গুরুজি মামা এসে বলছে অজয় মামাকে, শোনো না, ওরা তো ভালো খেলে, আর 4টে গোল দিক, এত ছোটাছুটি তো না করলেও গোল করুক, ওরা এত ছুটতে পারছি না। তো তারপরে ধর 6টা থেকে আরম্ভ হতো, আবার সেই 10টা সাড়ে 10টার সময় টিফিন খাওয়া, তারপরে রাত্রি 2:30টার সময় ভাত খাওয়া, ঘুম 2 ঘন্টা এরকম হতো। হ্যাঁ, সব মিলে 2-3 ঘন্টা, মানে ক্লাস ক্যাম্প থেকে তুই ফিরে আসার পরে মানে তো সারাক্ষণ কানের মধ্যে মনে হচ্ছে কোথাও সেতার বাধা হচ্ছে, তরফদার বাধা হচ্ছে, তারপরে ধর কোথাও তবলার আওয়াজ পাচ্ছিস, মানে তুই দক্ষিণাপনে হাঁটছিস, তোর মনে হচ্ছে কানের মধ্যে ওরম চলছে আর কি। হ্যাঁ, সারাক্ষণ তো ওইটা। আর ওই সময় আমি 1 সপ্তাহ যতক্ষণ ওরা বাজিয়েছে আমিও বাজিয়েছি। হ্যাঁ, এবারে তখন না গুরুজি মামা বলে যে চয়নকে না বাড়ি নিয়ে জানেন তো, মায়মা বলতো, আর মা বাবাকে মামা বলতো, মায়মা, কারণ ওর মনে হয় কিছু একটা ভর করেছে, কারণ এই তো এত ছোট ছেলে এতক্ষণ ধরে বাজাচ্ছে, ও শরীর খারাপ হয়ে যাবে এবারে বলে আমাকে। দাদা গেল, দাদার পরীক্ষা চলছিল, দাদা 2 সপ্তাহ ক্লাস ক্যাম্প, ফার্স্ট সপ্তাহের পরে সে আমাকে নিয়ে যে যাচ্ছে, আমি এত কান্না কেঁদেছিলাম যে ওখান থেকে চলে যেতে হচ্ছে বলে আমাকে, কারণ আমি খুব ছোট, আমি কিছুই বুঝি না, ওদের আড্ডা তমুক কিছু বুঝি না আমি, কিন্তু ওর মধ্যেও যে আদর, যে বন্ধুত্ব, যে এরকম সঙ্গ পেয়েছি, হ্যাঁ, মানে এটা বাইরে আমি তো ভাবতেই পারছি না। এখন আমি একা কলকাতায় আমাদের বাড়িতে বসে পড়াশোনা করবো সন্ধ্যাবেলা বসে, এইসব ছেড়ে। হ্যাঁ, মানে এই জিনিসটা গুরুজি মামার ছিল কি বলতো, মানে এটা আমাদের বাড়ি ছিল ধর আগে টালিগঞ্জে, মিস্ত্রি পাড়া বলে, শান্তিনগর কলোনির পেছনে বাড়ি ছিল। অনেক সময় হয়েছে অজয় মামার বাড়ি, তখন ওরা একটা কামরা ভাড়া করে থাকতো, হঠাৎ খবর এলো গুরুজি মামা আসছে, মানে আরও সাথে লোকজন আসছে, এবার তারা সবাই চলে এলো আমাদের বাড়িতে। হ্যাঁ, তারপর তার মাংস ভাজা আরম্ভ হলো। হ্যাঁ, আর ঘি আর মাখন দিয়ে মাংস ভাজা, না খাওয়া দাওয়ার খুব তরিবত ছিল আর কি। হ্যাঁ, তো তখন ওখানে বসেই গুরুজি মামা তো কিছু শেখাচ্ছে,
কোনো একটা পণ্ডিতজির কোনো একটা বন্দিশ বলছে, কোনো একটা গান গেয়ে শোনাচ্ছে, কোনো একটা গল্প বলছে, হ্যাঁ পুরোনো সময় পণ্ডিতজি। আর পণ্ডিতজিকে গুরুজমা মানে অদ্ভুতভাবে বলতো, শেষে যখন ক্লাস শেষের দিকে আমাকে বলতো যে তোরা তো শিখে সব চলে যাস আর আমি সারাদিন যন্ত্রণায় ভুগি। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি যে এটা ঠিক শেখালাম তো, পণ্ডিতজি এরকম বলেছিলেন তো, এটা ঠিক করেছিলাম তো, এই করেছিলাম তো, মানে হ্যাঁ এতটা গুরু প্রেম, হ্যাঁ সত্যি আমি দেখিনি কারোর মধ্যে এতটা, এত সুন্দরভাবে গুরুজমা। আর গুরুজমা খুবই শিল্পী মানুষ ছিলেন, উনি অনেক রকমের কাজই করেছেন, হ্যাঁ অনেক রকম কাজ, খুব মানে ফিল্মের কাজ বল বা নাটকের কাজ বল, ডান্স ড্রামার কাজ বল, হরি খেলা করেছিল মমতা শঙ্করের ইয়ে। হ্যাঁ মানে গুরুজমা ওই সময় ধর 70s সময় একটা রাশিয়ান জ্যাজ ব্যান্ডের সাথে বাজিয়েছিল গিয়ে। হ্যাঁ গুরুজমা মানে ইয়াসার আরাফাত আর গুরুজমার ছবি আছে একটা, হ্যাঁ ওই শান্তি পুরস্কার বা কিছু একটা দিচ্ছে, মানে এরকম লোক। কিন্তু সে কিন্তু রোজই সকালবেলা বায়া করতে যায়। এই ক্রিডটা এখন অনেকটা চলে গেছে, মানে এই যে প্রোগ্রাম করে বাইরে এসে চায়ের দোকানে দাঁড়িয়ে আড্ডা মারছে যে বাজালো সে, এইটা কিন্তু খুব একটা দেখা যায় না। গুরুজমা এরকম লোক ছিল, হ্যাঁ বাইরে এসে কি ভাই চলো তুই আসছিস চল চল বাইরে চল গিয়ে চা খাই, চা খাচ্ছে, সবাই আসছে, গল্প করছে, আড্ডা মারছে, হ্যাঁ। আর খুবই স্নেহ করতো আমাকে, মানে আমাকে ওই শেষের দিকে ক্লাসে বলতো চল অনেক ক্লাস হয়েছে এবার একটা গান শোনা, হ্যাঁ। আর গান শুনতে খুব ভালোবাসতো, আর গুরুজমা গান অপূর্ব গান গাইতো, হ্যাঁ। আর তেজেন্দ্র বাবা কী বলবো, তেজেন্দ্র বাবার ওই আমি এত ছোটোবেলায় গেছি তার গুরুজি মামা বলছি, কারণ আমাকে বলেছিল মামা বলতে, বলে ও এত ছোটো ও গুরুজি গুরুজি কী বলবো, বুঝে নাকি গুরুজি মানে কি, হ্যাঁ হয়তো গুরুজি মামা মামা বলতে বলবেন ওকে আমায়। আমি যে ঠিক আছে, তেজেন্দ্র মামা বলতাম আমি, কারণ আমি ওই তখন গেছি ধর ওই সময় আমি শরৎ শিখতে আরম্ভ করি 9 বছর বয়স এরকম। ওই সময় গিয়ে তেজেন্দ্রবাবুর বাড়িতে যেতাম, তখন ঢুকেই আমার মনে হয় যে এখন তখন ওই মোটো রামায়ণ হতো না মহাভারত হতো কোনো একটা, আগে গিয়েই তেজেন্দ্রবাবু বলতে যা তুই দেখে আয়, দাদু ডাকছে তোকে, হ্যাঁ দাদু মানে তেজেন্দ্রবাবুর বাবা রঞ্জন মজুমদার, উনিও খ্যাত সেতারি ছিলেন, আর ওনার প্রচুর ছাত্রছাত্রী ছিল। তো আমি গিয়ে দাদু দিদা ওদের সাথে বসে মহাভারত দেখতাম, তারপরে আসতাম। তেজেন্দ্রবাবু তো প্রায় আমার কোলে বসেই শিখিয়েছে আর কি, হ্যাঁ মানে একদম হাত ধরে ধরে শিখিয়েছে তেজেন্দ্রবাবু, এত ছোটোবেলায় গেছি, হ্যাঁ। মানে ওই যে সময়টা যে চলে গেছে, আর আমার এখনও মনে হয় এখনও পর্যন্ত যেটুকু বাড়াতে পারি, যা করতে পারি, ওই সময়গুলোর জন্যই হয়েছে, যতটুকু হয়েছে যা হয়েছে। আর তার পরবর্তীতে আমি না গুরুজমা চলে যাওয়ার পরে আমি ইনফ্যাক্ট আর শরৎ শিখতেও যাইনি, আর কারণ মাঝখানে আমি শরৎ ছেড়ে দিয়েছিলাম, বাজানো ছেড়ে দিয়েছিলাম ইউনিভার্সিটিতে ঢোকার পরে, কারণ সময় পেতাম না, আর সত্যি ক্লাসে গিয়ে নিজেরাও একটু বোকা বোকা লাগতো, হ্যাঁ। কারণ ওসব বোকা বোকা জিনিসও ছিল মাথায়, না ক্লাসিক্যাল যন্ত্র সব বাজাবো না, হ্যাঁ ফোক যন্ত্র, হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের আসল যন্ত্র, এরকম ধরনের বোকা বোকা আর কি, হ্যাঁ এখন বুঝতে পারি খুবই চাইল্ডিশ জুভেনাইল সব চিন্তা। তো তখন আমি করতাম না, আর গান বাজনা ঢুকে আস্তে আস্তে গান গাইতে আরম্ভ করি, তখন ছেড়ে দিয়েছিলাম অনেকটা সময়। তারপর একবার তেজেন্দ্রবাবুই ডেকে পাঠালো, বললো যে না আমি শিখছিলাম তখন বললো যে আমরা একটা অর্কেস্ট্রা করতাম, আমি ছোটোবেলা থেকে অর্কেস্ট্রা হতো, বুঝি তুই একটা গান করবি, ওই যে ভূপালিতে একটা কম্পোজিশন হচ্ছে, তুই একটা গান কর দেখি। আমি যে দেহতরি দিলাম ছেড়ে গেলাম, বলো বাহ এটা গাইবি তুই, হ্যাঁ। বাহ তেজেন্দ্রবাবু বলছে যে গানের কথা, তাহলে তো খুবই ভালো, তার মানে আমার মানে কিছু একটা হয়েছে, একটা কিছু পারছি আর কি। তো ওই সেই দেহতরি ওই সময় গেছিল। তারপরে আরও একটা প্রোগ্রামে তেজেন্দ্রবাবু বলেছিল যে তুই আসিস গাস, হ্যাঁ মানে সেটা ভাবা যায় না এরকম যে তেজেন্দ্রবাবু শরৎ বাজাচ্ছে, আমি দোতারা বাজিয়ে গান গাচ্ছি পাশে, মানে আমার তো ধরনই দিদাও টাইপের, হ্যাঁ কিন্তু কী করবো প্রোগ্রাম উঠে বাজাতেই হবে আর কি। তো সেটাই বলছি, সেই ধরনের মানুষ এরা, হ্যাঁ এত এত আত্মীয়ের মতো আমাদের, মানে আমার গুরু বলে, মানে সত্যি এখন মনে হয় এটাই বোধহয় গুরু, মানে এই প্রেমটাই বোধহয় গুরু দেয় তার শিষ্যকে, তার ছাত্রকে, হ্যাঁ যে মানে তুমি আর আমি তো আলাদা কিছু নই, মানে তুমি এখন যে লাইনে এসছো আমি সেই লাইনে 30 বছর আগে এসছি, এবার তারও আগে তো লোক এসছে, হ্যাঁ এবং তোমার পরেও আসবে, সুতরাং তোমাকে আমার হাত ধরে নিয়ে যাওয়াটা আর কি, হাত ধরে পার করিয়ে দেওয়া জায়গাটা। এবং এই হাত ধরাটা কিন্তু কী বলবো, এটা আমাদের গুরুকুল না থাকলেও কিন্তু আমরা যেরকমভাবে গুরুজমাকে দেখেছি, বা তেজেন্দ্রবাবুর ওখানেও ক্লাস ক্যাম্প হয়েছে আমরা গেছিলাম, হ্যাঁ যেরকমভাবে আড্ডা অমুক তমুক একসাথে থাকা,
এতগুলো মানুষের, হ্যাঁ, এবং সেইটার যে একটা এনার্জি, সেটা যে একটা ভাইব্রেন্ট এনার্জি, এতগুলো ইয়াং মাথা আর কি একসাথে বসে কথাবার্তা বলছে, এবং ভালো ভালো স্টুডেন্ট ছিল, ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিয়ে সে তার শরৎ বাজাচ্ছে, হ্যাঁ, এরকম লোকজন আর কি। নিজেই ফর্মে কাছি করে দিয়ে ছিঁড়ে দিয়েছে, দরকার নেই আর পড়াশোনা ছাড়াও বাজাও, হ্যাঁ, এরকম। তো সেরকম লোকজন, তাদের কথাবার্তা শুনছি ছোটোবেলা থেকে, মানে এই জিনিসটা, মানে এটা আমার সত্যি এটা খুবই দুর্লভ একটা প্রাপ্তি, মানে এইটা এরকম। এবং এটা আমার মায়ের জন্যই সম্ভব হয়েছে, এটা মা নিয়ে গেছিলো বলেই এরকম এরকম লোকজনকে দেখতে পেরেছি চোখের সামনে, মানে সেটা খুব, যাই হোক, নানা রকম গল্প আছে। সাত্যকীদা, এবার আসি আমরা বর্ণ অরণ্যর ব্যাপার। তো মানে তুমি যেটা বলো যে বর্ণ অরণ্য আমার ভাগ্নে এবং আমার ব্যান্ড, তো বর্ণ অরণ্যর সঙ্গে তোমার যাত্রা কিভাবে শুরু হলো, এবং বর্ণ অরণ্যর গান নিয়ে যদি কিছু বলো। আমরা ধর 2014-15 সালে, কারণ নবমিতা রাজস্বী বলতে গেলে আমার পথে পাওয়া বন্ধু একদম, হ্যাঁ, মানে একটা সময় থাকে যখন মানুষের বন্ধুত্ব হয়, ইনস্টিটিউশন, তার কোথাও একটা যাওয়া, মানে সেইটাকে ঘিরে, কোচিং ক্লাস ঘিরে, হ্যাঁ, বা অফিসের সূত্রে, কিন্তু পথে পাওয়া বন্ধু খুব কম হয়। হ্যাঁ, তো নবমিতা রাজস্বীর সাথে দেখা হওয়ার পরে আমি জানতে দেখি যে রাজস্বী প্রচুর সুর করে, মানে ও এমনিই সুর করে, মানে সারাদিনে ওর 3-4টা করে সুর বেরাতেই থাকে আর কি সারাক্ষণ। হ্যাঁ, এবারে তখন ওরকমভাবে একটা করে আমার বললো, সাত্যকীদা, এমনিতেই আমাদের দেখা হলো, আমরা প্রচুর মোহিনের গান করতাম, আর আমার কাছে বাউল গান শুনতে যাইতো, যা করতাম, সে আমাদের গানের আড্ডাই হতো আর কি। আমি, রাজস্বী, নবমিতা, বুয়া মানে রণজয় রাজস্বীর ভাই। তো এরকম করতে করতে একদিন রাজস্বী বললো যে, সাত্যকীদা, একটা সুর আছে, তুমি একটু লিখবে। আমি বলছি, আমি তো দেখি পারি কিনা দে। হ্যাঁ, তখন আমি মানে আগেও লিখেছি, মানে আমার একটা ফেজ থাকে গান লেখার, ছোটোবেলায় যেন 9 থেকে 11 একটা সময় লিখেছিলাম, সেগুলো আর একটাও নেই। হ্যাঁ, তারপরে ইউনিভার্সিটির সময় কিছু লিখেছিলাম, সেগুলো নেই। তো শেষবার যেটা আরম্ভ করেছিলাম সেটার কিছু কিছু আছে এখনও। তো দেওয়ার পরে আমি দেখলাম যে সেদিন সারাদিন ঘুরতে ঘুরতে একটা গান লেখা হয়ে গেল, আমরা সবাই একটু কথাবার্তা দিলাম আর কি। তারপরে আমরা গানটা, রাজস্বী তখন ইংল্যান্ডে থাকতো, যাওয়ার আগের দিন আমরা রেকর্ড করলাম। এইসব করতে করতে আমরা, তারপরে রাজস্বী ওইখান থেকে সুর পাঠাতো, আমরা এখানে বসে লিখতাম। হ্যাঁ, এই করতে করতে দেখলাম যে আমাদের বেশ গান অনেকগুলোই হয়ে গেছে। তারপর ভাবলাম যে তাহলে কি করা যায়। এই মধ্যে কেরালার বন্যা ত্রাণের একটা অনুষ্ঠান হলো, সেটাতে আমরা প্রথম, আমি, নবমিতা, তখন রাজস্বী এখানে নেই, আমি, নবমিতা, টাপলি মানে কৌস্তব আর দৈপায়ন, আমরা 4 জনে বাজাই। হ্যাঁ, আমরা বন্ধুত্বই, মানে মূলত এটা আমাদের বন্ধুত্বর সূত্রটাই ছিল গান বাজনা। তো সেইটা করার পরে আমাদের ইচ্ছা হয় যে ওই শোটাকে আমরা রেকর্ড করবো, যেরকমভাবে আমরা গানগুলোকে ভেবেছিলাম, মানে গানগুলোকে আমরা প্রায় একটা গানের সিনেমার মতো করে ভেবেছিলাম, মানে একটা ন্যারেটিভ দিয়ে। হ্যাঁ, তার সাথে মানে আমরা যখন ধানের ক্ষেতে রৌদ্র ছায়া করি, তখন সেটা আমরা সুবর্ণরেখার ওই ন্যারেটিভটা দিয়েই করি। হ্যাঁ, বা আমরা এসো শ্যামল সুন্দর করেছিলাম যখন রক্তকরবীর ডায়লগ দিয়ে করেছিলাম আর কি। তো বা আমরা যখন তোমাদের সন্ধ্যাগুলি যখন করেছি, তখন বীর পুরুষ সাথে আবৃত্তি করেছি। ওইটা আমাদের খুব ফ্যাসিনেটিং লেগেছিলো, নিজেদেরই ভালো লাগছিলো যে এরকমভাবে, তো আগে তো করিনি কোনোদিন এরকমভাবে গান বাজনা। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে আমরা ওই রেকর্ডে যাই, রেকর্ড করতে আরম্ভ করি, এবং আমাদের মহালয়ার দিন প্রথম অ্যালবাম বেরোয়। এরপর থেকে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের ওই ব্যাপারটা একই থাকে, লোকে আসে লোকে যায়, ব্যান্ডের তো বুঝতেই পারিস, ব্যান্ড তো ইজ মানে বর্ন টু বি ডিসব্যান্ডেড অ্যাগেন, রিব্যান্ডেড, এরকম তো চলতেই থাকে। তো সেই লোকের মুখ বদলেছে, অন্য লোক এসছে, কিন্তু যেই এসছে তার আধারটা হচ্ছে বন্ধুত্বেরই। মানে আমাদের যেরকম অনেক কিছু হয়, বর্ণারণ্য একটা ব্যাপার হচ্ছে কি, বর্ণারণ্য আমার মামা, হ্যাঁ, মানে আমার মামাই বলি, ভাগ্নে কাম মামা, ওর জন্মদিনে গান লেখা। হ্যাঁ, আমাদের সবারই জন্মদিনে আমরা গান লিখি। হ্যাঁ, আগে আমি লিখতাম, এখন অমিতা লেখে, দিব্যকমল লেখে, রাজস্বী তো লিখতই। হ্যাঁ, তো এই জন্মদিন ঘিরে ধর একটা কোনো সেলিব্রেশন, মানে সেখানে দেখা একবার হয়েছিল গোয়ানের জন্মদিনে আমি 8টা গান লিখেছিলাম, মানে 8টা গান ও বিটলস শুনছিল বলে ট্রান্সলেট করেছিলাম আর কি, 7টা গান ট্রান্সলেট করেছিলাম, আর একটা লিটল স্প্যারো বলে একটা গান ছিল, সেটা করেছি। তো বর্ণনা করতে গিয়ে আমার যেটা দুটো জিনিস হয়, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি
গান বাজনা যে সময়টা আমি ধর যাদবপুর ইউনিভার্সিটিতে এই বাউল গান তো এই সময়টা যেটা কেটেছিল, সেটা একটা অত্যন্ত উন্মাদনার সময় আর কি। মানে সেখানে আমার এরকম কাজে 4-5 দিন টানা গান গাইছি আর কি। হ্যাঁ মানে মানে সব রাত্রিবেলা বাড়ি ফিরে যাচ্ছি, রোজ মানে রোজ। আমি লাস্টে এক সময় যাদবপুরে ঢুকতে লজ্জা পেতাম দোতারা নিয়ে, ভাবতাম যে এই লোকে ভাবছে আবার এসছে রে গান শোনাবে, হ্যাঁ এরকম কেস। তো এটার পরে যখন মানে ক্যাম্পাস ছেড়ে বেরিয়ে দেখলাম যে গান বাজনাটা, আমি একদিন মাকে বলছিলাম রাত্রিবেলা খেতে গেলে একটা জন্মদিনের গান লেখার পরে, আমার মনে হচ্ছে গানটা যে জীবনের আরও বিভিন্ন জায়গার অংশ হতে পারে, সেটাই বর্ণারণ্য ছাড়া আমার জানা হতো না। হ্যাঁ, যে গানটা একটাই হয় যে একটা আড্ডা ঘিরেই সবসময় গান হচ্ছে, যেরকম ব্যাপার, স্টেজে গান করা একটা ব্যাপার, রেকর্ডিং একটা ব্যাপার, কিন্তু সেটার থেকেও গানের একটা বৃহত্তর উপস্থিতি আছে জীবনের মধ্যে, যেটা একটা মানুষকে আমি যখন ভালোবাসি আমি তাকে একটা গান লিখে তাকে উপহার দিলাম। হ্যাঁ, বা একটা কোনো দিন আমার বিশেষ করে মনে হলো, হ্যাঁ মানে অনেকেরই হয়েছে, অনেক অনেক বন্ধু যারা অন্য লোকও নয় তাদেরকেও জন্মদিনে গান লিখে দিয়েছি, মানে এটা আমার উপহার আর কি। ছোট বাচ্চাদের যে ধর টাপুলিরই ভাইপো ছিল গেলু ভাই, ওর জন্মদিন 1 মে, 2রা মে, তার জন্য ওর জন্মদিনে ওই লালে লাল লেখা আর কি। তো এইটা বর্ণারণ্য ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না, আমার পক্ষে, আমাদের সবার পক্ষেই। যে আমাদের এই যে জানা, নবমিতাও নিজের মতো করে রবীন্দ্রনাথের গান করতো, হ্যাঁ রাজস্বী নিজের সুর করতো, সবারই সব এক একটা জায়গা থেকে আসে এক একজন। দিব্য প্রচণ্ড ওয়েস্টার্ন ক্লাসিক্যাল আর জিপসি জ্যাজ ইনফ্লুয়েন্স একজন মিউজিশিয়ান। তারপর গাবু এক সময় বাজিয়েছে আমাদের সাথে, গাবু ড্রামে, এখন প্রেমজিৎ বাজায়, তার আগে দৈপায়ন বাজাতো। তো সবারই এক একটা অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে, মানে কেউ খুব কমন একটা সোর্স থেকে আসে না। অ্যালেক্স এরকম খুবই রক, হেভি মেটাল, তোমাকে এই ধরনের মিউজিক শোনা পছন্দ করে, বাজায়ও। ছোট দৈপায়ন বলে আরেকজন আছে, ও আমাদের সাথে বেস বাজায়, এখনও আকাশও বাজাচ্ছে। তো ওরও যেরকম, ও সেতার বাজিয়েছে ছোটোবেলা থেকে, ভায়োলিন শিখেছে আব্রাহাম স্যারের কাছ থেকে। হ্যাঁ, তো ও ভায়োলিন ভিওলাও বাজায়, আবার বেসও বাজায়, সেতারও বাজায়, এস্ট্রাজও বাজায়, হ্যাঁ কিবোর্ডও বাজায়। তো নানা রকমের লোক এসেছে, কিন্তু সবার মধ্যে বন্ধুত্ব হয়েছে। আর গান একটা কি বলবো, একটা যোগসূত্র হয়ে উঠেছে আমাদের, বুঝলিস তো? মানে আমরা যেরকম অনুষ্ঠানও করি সিজনাল, এই যে সামনে ধর আমাদের অনুষ্ঠান কোনো লেট ইট রেইন, মানে বর্ষাকালের অনুষ্ঠানটা লেট ইট রেইন বলে করি, সেটা হচ্ছে এই 2রা আগস্ট করবো। তারপরে ধর আমরা মহালয়ার সময় যেটা করি সেটাকে শরৎ সংখ্যা বলি। হ্যাঁ, তারপরে ডিসেম্বরের সময় যেটা করি সেটা হচ্ছে ডিসেম্বর হচ্ছে দিনান্তে। আর জানুয়ারি ফেব্রুয়ারির সময় হোম কামিং করি। তারপরে বসন্তর সময় সেটাকে বলি সিঙ্গিং টু স্প্রিং। তো এরকমভাবে যে এক একটা কি বলবো, এক একটা সময়ের খুব অভিনব কনসেপ্ট। হ্যাঁ, মানে এইগুলোটা আমরা আসলে গান নিয়ে তো জেনারেলি একটা সুবিধা কি, আমরা কোনোদিনই ভাবিনি গান নিয়ে খুব একটা কিছু করতে হবে। মানে গান নিয়ে আমরা খুব এস্টাবলিশড হব, খুব হ্যাঁ মানে খুব প্রচুর প্রোগ্রাম করব, হ্যাঁ একটা হবে রেকর্ড লেভেল মতো, এইসব কিছু ভাবিনি। প্রাণের মানে মনের আনন্দে গান করে গেছি আর কি, প্রাণের আনন্দে গান করে গেছি। তো সেইটার ফলে দেখেছি আমাদের ধর 7টা অ্যালবামও হয়ে গেছে। হ্যাঁ, ইনফ্যাক্ট এখন আমাদের যেরকম গানের সংখ্যা দাঁড়িয়েছে, তাতে একটা সময় আমরা ভুলে যেতাম ধর আমাদের কটা গান আমরা লিখেছি, এখন ভুলে গেছি কটা গান রেকর্ডও করেছি, রেকর্ড করে পড়ে আছে আর কি, তারপরে কিছু করা হয়নি ওইগুলোকে নিয়ে। তো এইটা আমার মনে হয় সম্ভব হয়, বর্ণারণ্যর একটা দিক আছে, এবং এটার মনে হয় মূলত তাদের উপস্থিতির দিকটা, সেটা হচ্ছে যে আমরা সত্যি গানের যে একটা এক্সেস ভ্যালু আছে। গান জীবনের একটা অপ্রয়োজনীয় জিনিস আমি মনে করছি, ঠিক আছে, অপ্রয়োজনীয়, কিন্তু গান জীবনের একটা কি বলবো, একটা ধারণ ক্ষমতা। গান জীবনকে ধারণ করে রাখতে পারে। তো সেই জিনিসটা এই বর্ণারণ্যের মধ্যে থেকে তৈরি হয়েছে। আমার জন্য আরেকটা জিনিস তৈরি হয়েছে, সেটা হচ্ছে কম্পোজিশনাল ভ্যালু। মানে আমি যেরকম আগে গান আমি খুব লাইভ গাইতাম, বাজাচ্ছি গাইছি, এই ছিল। কিন্তু তারপরে আমি বর্ণারণ্য যখন প্রথম অ্যালবামটা আমরা একসাথে করি, তখন তো এটা কম্পোজিশনাল একটা স্ট্রাকচার, এবং তখন প্রথম বুঝতে পারলাম যে ও আচ্ছা এরকম করে, যেটা আমার অন্যান্য অ্যাভিনিউ খুলে দিয়েছে। তো নাটকের ক্ষেত্রে বা ফিল্মের ক্ষেত্রে, হ্যাঁ ডকুমেন্টারির ক্ষেত্রে, এই জিনিসগুলো আমাকে খুলে দিয়েছে। মানে এইটাতে আমার ভাবতে সুবিধা করে, হ্যাঁ অনেক জিনিস। আর আমাদের বিভিন্ন ধরনের গান আছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন কলকাতা নিয়ে প্রচুর গান। কারণ আমরা কলকাতার মানে ক্ষয়ে যাওয়া, পচে যাওয়া, জরাজীর্ণ, মায়াবী কলকাতাকে নিয়ে আমাদের গান
প্রচুর। হ্যাঁ, আমাদের আরও আরেকটা অ্যালবামও বেরোবে, EP3ও হবে। হ্যাঁ, তারপরে ধর প্রচুর গান ট্রান্সলেট করা আছে আমাদের, সেগুলো একটা অ্যালবাম করেছিলাম 2 মিনিট সং, মানে সেটা আমি ভেবেছিলাম যে লোকের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, ঠিক আছে তাহলে 2 মিনিটের গান করবো। এবার সমস্যাটা হচ্ছে 10টা 2 মিনিটের গান করেছি, করে এবার সব কটাকে জুড়ে দিয়েছি। হ্যাঁ, মানে সব কটার আগে একটা নির্দেশ আছে, মানে এটা যে 3 নম্বর গান, ধর 6th গানের আগে আমরা 6টা ঋতুর নাম বললাম। হ্যাঁ, তার ফলে ওটা ধর তোর মানে বোঝা গেল এটা 6th গান। হ্যাঁ, মানে ফার্স্টের গানটা শুরু হয় একটা বেল পড়ে। হ্যাঁ, তো তার ফলে যেটা দাঁড়ায়, সেটা পুরোটা স্টিচ করার ফলে দাঁড়ায় যে বেসিক্যালি অ্যালবামটা 24 মিনিটের একটা গান হয়ে যায়। তারপরে আবার ফলে কেউ শোনে না। হ্যাঁ, কিন্তু তাতে কোনো আনন্দ এখন যেন সেটা নিয়ে হাসি ঠাট্টাই হয় আর কি, যে আমাদের তো গান, আরে কী আর হবে, কটা লোক শুনে যে না। হ্যাঁ, এইটা আমাদের মনের ইচ্ছেটা আমরা করে যাই। হ্যাঁ, তারপরে দেখা যায় তো এই জিনিসটা মানে এটা অনেকের ক্ষেত্রে হয় না, অনেকের ক্ষেত্রে কি হয় বলতে, মানে আমার ক্ষেত্রে তো হতে বাধ্য, কারণ আমাকে তো প্রফেশনালি গান বাজনাই করতে হয়। এখন মনে হয় মাঝে মাঝে আক্ষেপ হয় যে এটা যদি না করতে পারতাম ভালো হতো, তাহলে হয়তো গান বাজনাটা আরও একটু মনের আনন্দে করতে পারতাম, নিজের একদম পরিপূর্ণভাবে নিজের আনন্দে করতে পারতাম। কিন্তু বর্ণারণ্য সেটা সম্ভব করিয়ে দিয়েছে। বর্ণারণ্যর ক্ষেত্রে আমাদের কোনো দায় নেই। হ্যাঁ, কারণ আমরা এটা আমাদের গান আমাদের করতে ভালো লাগে, আমরা নিজেরাই ক্যাফেতে ইয়ে করে শো করছি, কেউ ডাকলে গিয়ে গান গাইছি। হ্যাঁ, তো সেইটা হওয়ার ফলে যেটা হয়েছে, আমার জীবনের সাথে গানের যোগটা তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু একটা সময় ক্যাম্পাস থেকে বেরিয়ে আসার পরে আমি একা একা সবসময় এখনও একা একাই গাই, কিন্তু ওইটার সাথে না ঠিক জীবনের যোগটা তৈরি হয় না, ওটা একটা রেয়াজের মতো হয় সেটা তোর। কিন্তু এই জীবনের বিভিন্ন সময়কালীন বিভিন্ন সম্পর্কের সাথে তোর যে গান যুক্ত হয়ে যাচ্ছে, সেই জিনিসটা আমাদের এইটা তৈরি করেছে। তো সেটার জন্য আমার কৃতজ্ঞতা, যে মানে বর্ণাঢ্য যে হয়েছে, এটা যে ঘটেছে আমার জীবনে, সেটার জন্য সত্যি জীবন দেবতাকে আমার প্রণাম সালাম আর কি, যে এই জিনিসটা আমরা করতে মানে এটা করছি, এখনও তো হচ্ছে, এখনও তো আমাদের এই হয়ে গেল 7-8 বছর হয়ে গেল, ভালো দিব্যি আছি। আর ওই বাচ্চাটাকে ঘিরেই আর কি, ওকে গান মানে ওর জন্য গান রেখে যাওয়া, এটা একটা আমাদের প্রথম অ্যালবামেরও তাই নাম, কিছু অতীত আগামীর জন্য। তো ওর জন্য যদি রেখে যেতে পারি কিছু গান, ও বড় হয়ে দেখবে যে এই দেখো আমাদের। আর সেটা নিয়ে মুশকিলও আছে, নবমীদের খুব টেনশন হয় যে দলের নাম ছেলের নাম এক রকমের, তারপর গালাগালি যারা হচ্ছে তার ছেলেকেই তো গালাগালি দিচ্ছে, মানে বর্ণকে গালাগালি দিল, তারপর তো আমার ছেলেকেও গালাগালি দিল। ওই যে নামটা কি চেঞ্জ করে দেবো, বলছি না আর চেঞ্জ করি, আর চেঞ্জ করলে আর চিনতে পারবে না, চীনা বমন হয়ে গেছে এখন, ঠিক আছে। বর্ণনার একটা গান যদি তোমার গলায় শুনতে পাই। এটা আমার খুব প্রিয় গান, এটা গল্পটা অনেকেই জানে, আমি বলছি না এখন। তৃষ্ণা ও বিষাদের বন্ধুরা। সারা রাত জাগা ওরা গাইছিল গান, শুনতে পাই সারা রাত মাতোয়ারা ওদের আসর, শুনতে পাই কিছু শুনি তার, কিছু তার বিঘ্নতা, কিছু স্ট্রিট ল্যাম্প জলা মেঘ বাষ্পের কলকাতা। আমার তৃষ্ণা ও বিষাদের বন্ধুরা, আমার তৃষ্ণা ও বিষাদের বন্ধুরা, আমার তৃষ্ণা ও বিষাদের বন্ধুরা। সার্থকীদা, এবার আমরা একটা মজার রাউন্ডে যাই, পয়েন্ট ব্ল্যাঙ্ক। মজা তো তোর। একটা প্রশ্ন করবো, না ভেবে তোমাকে উত্তর দিতে হবে, ঠিক আছে? প্রথম প্রশ্নে যাই। যদি তোমাকে কোনোদিন বলা হয় যে তোমার গান গাওয়া বন্ধ, তুমি আর গান গাইতে পারবে না, তাহলে তুমি কি করবে? বাজাবো। যদি বাজনাটাও বন্ধ করা, হ্যাঁ এটা ভালো কথা বলেছিস। সঙ্গীত ছাড়া যদি আমি সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে পারি, তাহলে ফুটবল খেলবো। এবার দ্বিতীয় প্রশ্নে যাই। তুমি তো পরজন্মে নিশ্চয়ই বিশ্বাস করো? নিশ্চয়ই। পরজন্মে যদি তোমাকে বলে যে তুমি কি রূপে ফিরে আসতে চাও? যেরকম আছি সেরকম, একদম। এবার শেষ প্রশ্ন, অ্যান্টার্কটিকা যদি তোমাকে পাঠানো হয় 1 বছরের জন্য, সর্বনাশ করে একা,
কোন 4টে জিনিস তুমি সঙ্গে নেবে? দোতারা নেব, 2টো দোতারা নেব। আর 2টো? আমি ভাবছি আর তো সিগারেটের প্যাকেট তো নিতে হবে। আর আর গলাটা তো সাথেই যাবে, ওটা তো আলাদা করে নেওয়ার কিছু নেই। কি নেবো, আর একটা কি কম্বল টম্বল নিয়ে যেতে হবে মনে হয়। ঠিক আছে, আরো কিছু থাকে, আরো প্রয়োজনীয় জিনিসের তো জানিসই, আগের দিনে গল্প হচ্ছিল। হ্যাঁ, এই 2টো দোতারা নিয়ে যাবো মোটে ঠিক, সিগারেটও নিয়ে যাবো, আর একটা কম্বল, আর একটা অপশন আছে তার সাথে, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা। অবস্থা বুঝে ব্যবস্থা কোনটা। আচ্ছা, এই বাউল প্রসঙ্গে আর একটা শেষ প্রশ্ন আমি তোমাকে করতে চাই, যেটা খুবই একটু কন্ট্রোভার্সিয়াল, যে আজকাল বাউল যেভাবে গাওয়া হচ্ছে, অনেকেই কথা বলেন যে সেই ফিলসফি বা সেই অনুভবটা এখন আর নেই, একটা ডিগ্রেডেশন হয়েছে। এটা সম্বন্ধে তোমার কি মতামত? এটা মনে হয় যে কোনো সমসাময়িক যে কোনো সময়েরই লোকে একই কথা বলেছে, কিছু ধরনের লোক। মানে ধর আমি এটা বলছি, খালেদ চৌধুরী বাবুর সাথে কথা বলতে গেছিলাম, তো উনি বলছে 1950-এর জয়দেবী কোরাপ্ট হয়ে গেছে। হ্যাঁ, জয়দেবের হারমোনিয়াম ঢুকে গেছে, মানে জয়দেব কোরাপ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো তো সেইটা, ওই আগে কি সুন্দর দিন কাটাইতাম ব্যাপারটা আমাদের মধ্যে আছে। হ্যাঁ, যে আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, এইটা সবসময় একটা পাস্ট ইজ গোল্ডেন, হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড। হ্যাঁ, এইটা আমাদের মধ্যে মধ্যে আছে। সুতরাং আমার একটা দিকে দেখ, একটা জিনিস হয়েছে, যেটা সত্যি বাউল গানের একটা তো ধারার গান এটা, মানে কীরকম করে বলবো, মানে একটা প্রশ্ন উত্তরের গান। হ্যাঁ, বিভিন্ন পর্যায় নিয়ে তারা কথা বলে নিজেদের মধ্যে। হ্যাঁ, একটা সময় দুপুরবেলা গোষ্ঠের গান গায়, সকালে প্রভাত ফেরি, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি। হ্যাঁ, তারপরে যত রাত বাড়বে বিচ্ছেদ, বিরহ, তারপরে পাল্লা। এই যে যেরকম দেখেছি, যেরকম বাউল ফকিরের উৎসবে আমরা করতাম এটা। এখন যেটা দেখা যায় বেশিরভাগই বাউল গানটা ওই একটা অনেকটাই ওই একা ওয়ান অফ সং টাইপের হয়ে গেছে। একা গাইছে একজন, একা গাইছে মানে একা গাইছে না, প্রচুর ধর যন্ত্রানুষঙ্গ মুক্তমুখ নিয়ে একা একটা গান, মানে ওই গানটার যেন এইটাই শুরু শেষ সবটাই এটার মধ্যে আছে, মানে সেটা সিলসিলা পাচ্ছি না গানটার। মানে গানগুলোর করেও যেরকমভাবে, তাতে মনে হয় একটা, অনেক সময় মনে হয় যে একটা কোনো ধরনকে নকল করার চেষ্টা করে, যেটা বাউলের যেরকম, আমার ক্ষেত্রেও বলতে পারি, আমিও যেরকম শুনেছি তার সাথে খুব মিল পাই না। হ্যাঁ, এখন এইটা তো দেখ, কি বলবো, এটা তো যত সভ্যতা এগাবে, যত কিছু জিনিস এগুলো, যদি এগুলো মানে ইটস কী বলবো, ট্রায়াল অফ টাইম, সেটা যদি অনেকটা সময় খারিজ করে দেবে, যেটা থাকার নয় তাকে। কিন্তু এই যে আমাদের সময়ে এসে এত গেল রব, এই গেল রবটার কোনো দরকার নেই। আমার মনে হয় যেটা থাকার না সেটা থাকবে না এমনিতেও, সেটা নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। মানে তাতে সেই একটা ছোটো কথা বলে এটা শেষ করি, সেটা হচ্ছে কি, একটা নাটকের প্রোডাকশানে কাজ করতাম, ম্যান অফ হার্ট বলে। তো সেইখানে একটা দেখাতো, একটা ভিডিও ফুটেজ দেখাতো, 108 বছরের একজন ফকির কুষ্টিয়ার, তার নাম বাদের শাহ ফকির, অন্ধ ভদ্রলোক। তো তাকে জিজ্ঞেস করেছে যে এই যে লালনের মাজারে যে এখন এই এত টাকাটুকি, এত চা খাওয়া খাবি, হ্যাঁ, এত মানে এই যে পুরো করাপশানটা চলছে, এটা নিয়ে আপনার কি মনে হয়? তখন বলছে সে বুঝবে লালন। আচ্ছা, হ্যাঁ, বলেছে তা তোমার কি? সে বুঝবে লালন, লালনের মাজার নিয়ে কী হচ্ছে তোমায় বলতে হবে না, লালন নিজেই ঠিক করে দেবে। হ্যাঁ, যেমন আমাকেও একজন বলেছিল যে আমার যখন প্রথম ওই কোক স্টুডিওতে গান বেরায়, তখন একজন বলেছিল যে তোমাদের মতো লোককে দরকার এই গানগুলোকে প্রচার করার জন্য। আমি বলছি লালনের গান প্রচার করবো আমি? লালনের গান প্রচার করবে লালন? আমি কে প্রচার করার? ওটা যদি দরকার থাকে তাহলে সে নিজেই প্রচার করিয়ে নেবে নিজের গান। হ্যাঁ, আমাকে একটা মুখ দেবে, আরও শত শত মুখে এরকম গান বেরাবে, যাতে লোকে বুঝতে, যাতে মানুষের বুঝতে, মানুষকে না বুঝলেও হবে, যে গাইছে সে বুঝলেই হবে যে আমি কি ঠিক গাইলাম। ঠিক ওই যে যেরকম গুরুজি মামা বলেছিল না, যে শিখে তো চলে যা, সারাদিন যন্ত্রণায় থাকি আমি। একটা গান গাওয়ার পর যন্ত্রণা হয়, ওই যন্ত্রণাটা ঠিক গাইলাম তো, ঠিকই এরকম তো সেই জিনিসটা, ওইটুকু নিষ্ঠাটা থাকলে মনে হয় ভালো। মানে যেরকম আমার ওই যে বড় মামা বলে যাকে বললাম, সে বলেছিল একবার আমার বাজনার পরে, আমি শরৎ বাড়িছিলাম, তখন এসে বলেছে তোর কেমন লাগলো চয়ন? আমি মনে ভালো বললো তো সবাই, তোর কী মনে হয়েছে?
আমি বলছি আমার অতটা ভালো লাগেনি। বলছে হ্যাঁ ওটাই ঠিক, তোর নিজেরটা যেটা মনে হবে সেটা, সেইটুকু সততা যদি নিজের কাছে থাকে আমার মনে হয় তাহলেই হয়ে যায়। আর বাদ বাকিটা নিয়ে আর মানে কনসার্ন হওয়ার দরকার নেই খুব একটা। মানে সেটা হচ্ছেই, মানে সেটা অনেক দিন ধরে হচ্ছে, সেটা আজকের ব্যাপার নয়। সেটা বলতে গেলে মানে সবাইকেই কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তাহলে রবীন্দ্রনাথ থেকে শুরু করতে হয় মানে সেরকমভাবে হ্যাঁ ইয়ে করতে গেলে। কিন্তু সেটাও নয়, মানে সরি, মানে রবীন্দ্রনাথ বললাম বলে এটা তো খুব মানে রবীন্দ্রনাথ যেরকম ধর, একটা আমি ছোটো এক্সাম্পল দিয়ে বলছি, উনি কীরকম অপূর্ব মানে চিন্তা শক্তি একটা মানুষের, যে বলছে যখন ছেলে ভোলানো ছড়া নিয়ে, ছেলে ভোলানো ছড়ার উনি কম্পাইলেশন করছেন এবং তাই নিয়ে ছেলে ভোলানো ছড়ার একটা প্রবন্ধ লিখছে, যে ছড়াগুলো অবলুপ্ত হয়ে যাচ্ছে। এবার উনি বলছেন যে আমি এই ছড়াগুলোকে যখন লিপিবদ্ধ করছি, আমার মনে হচ্ছে আমি কুলবধূকে এজলাসে ডাকছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে কুলবধূকে এজলাসে ডাকছি, যারা আপনারা পড়বেন। এটা কিন্তু পড়ার জিনিস নয়, ছেলে ভোলানোর ছড়া হচ্ছে শোনার জিনিস। সুতরাং ছোটোবেলায় হারিয়ে যাওয়া মায়ের ওই মাতৃসুধার যে কণ্ঠটুকু, ওইটাকে মনে করে পড়বেন। উনি তো পারছেন না ওটা করতে, বলছে যে আমার হাতে কিছু করার নেই, কারণ আমাদের সময় আমাদেরকে এই ডকুমেন্টেশনটাই দিয়েছে, হাতের কাছে আমার ডকুমেন্ট করতে হবে, আমার লিখতে হবে, আমার আধুনিক শিক্ষাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমি যেটা কাজটা করছি সেটা ঠিক নয়, কারণ ছেলে বড় এখন যেটা সুবিধা হয়ে গেছে, এখন তুই কিন্তু ওরালটাকে ওরাল হিসাবেই তুই ডকুমেন্ট করতে পারিস। হ্যাঁ, কিন্তু উনি তো সেটা পারছেন না, তার জন্য উনি নিজের এটা স্বীকার করে নিচ্ছে, এটাকেই বলে দৈন্য আর কি। তার জন্যই বলছি যে এটা তো উনি তো হিবার্ট লেকচার্সে যখন প্রথম বলছে তখন থেকেই তো, মানে যদি এটাই কথা হয় যে আসলে বাইরের শক্তি ঢুকে এসে ভেতরে বেরো জল ঢুকে গেল, তাহলে তো বাইরের শক্তি তো তখন থেকেই ঢুকতে আরম্ভ করছে, তাই না? তাই তখন থেকেই তো হচ্ছে এই জিনিসগুলো। কিন্তু উপমাটা খুব খুব অপূর্ব উপমা দিয়েছিল। অপূর্ব, এটা আমার মানে এগুলো রবীন্দ্রনাথই পারেন। হ্যাঁ, অদ্ভুত ভাবে একটা কুলবধূকে এজলাসে ডাকছি, একবারে বলে দিল আর কি কি জিনিসটা বলতে চাইছে। দুর্দান্ত। তো সেটাই আর কি। এই যে তুমি বললে এই কবিরের প্রচার কবিরই করবেন, মানে এটা আমার একটা অদ্ভুত জিনিস মনে পড়লো, যে যেমন মানে আমাদের এখানে যে যেমন শ্যামা সঙ্গীতে রয়েছে আর কি, এবং মা কালীকে আমরা যেরকমভাবে দেখি যে মানে ওনার কাজ উনি করিয়ে নেবেন, যদি কিছু করার থাকে উনিই করিয়ে নেবেন। এবং তুমি তো শ্যামা সঙ্গীত গাও, সেই প্রসঙ্গে তুমি একটু যদি বলো তোমার মানে এই শ্যামা সঙ্গীত গাওয়া এবং এই ব্যাপারটা নিয়ে তোমার কি? মায়ের গান আমার খুবই ভালো লাগে, আমার প্রাণ ভরিয়ে দেয়। হ্যাঁ, মানে আমাকে যদি জিজ্ঞেস করা ললন না ভবা, আমি বলবো ভবা। হ্যাঁ, কারণ ভবা না, আমাকে অনেক ভবার গান, মানে আমার রূপের গান আমার ভালো লাগে। হ্যাঁ, যে ধর সেরকমভাবে মায়ের বর্ণনা দেয়, এলো 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 কেশ মেঘমালা তুলিবে, কিন্তু শুনবো। আচ্ছা হ্যাঁ, তুলিবে যে কে ওই হাসিয়া কাহিয়া বলিবে মা ভই মা ভই। হ্যাঁ, বা রক্ত চন্দন শনে রক্ত জবা, বিল্লপত্র শনে পাগলা ভাবা, দেবে গো অঞ্জলি জয় কালী বলে, দেবে গো মা বলে ডেকে। এই যে এটা যে আমাকে গায়ে কাটা দেয় এগুলো বলতে। আমার মানে পবন দাস বাবুলে তুমি যে দেখবে লাস্টে যখন দেবে গো মা বলে ডেকে, ওই যে মাটা যখন উনি বলছেন তখন কিন্তু সত্যি ওনার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে ওই আবেগটাকে উনি ধরে রাখতে পারেন। এটা কি একটা অদ্ভুত কথা বলে যে দেবে গো মা বলে ডেকে, মানে হঠাৎ করে এটা মানে মানে বা আমি ধর মজলো আমার মন ভ্রমরা, হ্যাঁ, শ্যামাপদ নীলকমলে শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে, হ্যাঁ, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিল। হ্যাঁ, কমলাকান্তের গান আর কি। রামপ্রসাদ আশা আশা ভবের আশা আশা মাত্র হলো, যেমন চিত্রে পদ্ম দেখে ভ্রমর ভুলের হলো। তো এই গানগুলো না আমাকে মানে এটা আমাকে একটা অন্য রকমের সেন্সেশন দেয়। হ্যাঁ, সারাদিন থাকা যায় কিন্তু এই গানগুলো। হ্যাঁ, এটার সাথে আমি আমার চারিদিকের জগৎকে আমি কানেক্ট না করতে পারলেও আমার এই গানটার সাথে কানেকশান আছে, সেটা আমি জানি। এটা আমার সহজভাবে আমার খুব খুব নিজস্ব একটা আর এইটা না একটা বৈভব আছে গানগুলোর, একটা বেশ একটা রাজকীয় স্পিরিট আছে কিছু কিছু হ্যাঁ, সেটা আমার দারুণ লাগে, তার সুরের, হ্যাঁ, তার চলনের। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমাকে এতটাই মুগ্ধ আকর্ষণ করে যে আমার লালনের সাথে যেরকম আমি আমার জগতের মিল পাই, হ্যাঁ, হওয়ার সাথে আমি পাই না অনেক সময়। হ্যাঁ, কিন্তু বাবার ডেফিনেটলি আছে, প্রচুর আছে। যে আমি ভুলে গেছি গানটা, ঢাক বাজে আমার মা গো নাচে, আসিছে মা গো কৈলাস হতে বলে গান আছে একটা, সেখানে বলছে কত মানে ওখানে কত দীনদুঃখীর আনন্দ,
সেদিনে মা আসছে বলে, এই কত দীনদুঃখীর মুখে হাসি ফুটালো মা এসে। হ্যাঁ, তো এই যে জিনিস সেটা তো একটা আমরা তো দেখতে পাই, আমার মাও বলছিল যে দুর্গা পুজোর সময় দেখবি সবার মুখে হাসি, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যে যে যত গরিব বড় লোক ছোট লোক অমুক তুমুক যারা যারাই হোক সবার মুখে হাসি। হ্যাঁ, এটা তো মার আসা, মায়ের আগমনের সাথে এই হাসি, এই আগমনী গান এগুলো আমার দারুণ লাগে, মানে দারুণ লাগে, মানে এটা আমার মনে হয় আমার নিজের গান। হ্যাঁ, এখানে আমার একটা ওনারশিপ বোধ করি আমি এটার। হ্যাঁ, তো সুতরাং সেটা আর মানে আমার মানে আমাকে আরেকবার করে আমাকে জন্ম দেয় এই গানগুলো শুনলেই। হ্যাঁ, এই গানগুলো করতে পারলে আরেকবার করে যেন জন্মাই এই গানগুলোর সাথে সাথে। মায়ের গান আমার, আর মায়ের সময় ওই আমার খুবই বলছিলাম যে রামকৃষ্ণর যে সময়, ঠাকুরের যে সময়, ওই পরম পুরুষে পড়েছি অচিন্ত্য কুমার সেনগুরু বই, ওই সময়টায় আমি যেন ওই বইটা কোনোদিনও শেষ করিনি। আমার যখন যে কোনো একটা পাতা তুলে পড়ে নিই, একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার পরে আবার রেখে দিই, আমরা ওটা শেষ করতে চাই না বইটা। হ্যাঁ, এত সারা জীবন থাকে সঙ্গে। হ্যাঁ, যাতে ওটা শেষ না হয়, আমি শেষ হয়ে যাই ঠিক আছে, ওটা যেন শেষ না হয়। হ্যাঁ, তো ওই সময় ওই যে মানে ওই গল্পগুলোর সাথে হয়তো তার জন্য এই গানগুলো আরও, হ্যাঁ, অতগুলো লোক একসাথে ওরকম ওরকম সব মাথা, ওই দক্ষিণেশ্বরের আড্ডা, হ্যাঁ, একজনের সাথে একজনের কী সব অপূর্ব অপূর্ব গল্প, অপূর্ব উপমা সব, সেই তো এই মূর্তি ঘিরেই তো, এই মাকে ঘিরেই তো এইটা হচ্ছে। তো সেটার জন্যই আমার এই জিনিসটার সাথে একটা অপূর্ব যোগাযোগ, মানে নিজেকে আমার খুবই ভাগ্যবান আর সমৃদ্ধ মনে হয় যে এই মায়ের গান কয়েকটা জানি অ্যাটলিস্ট, মানে করতে পারি, কয়েকটা করতে পারি আর কি। বেশিরভাগ গান গাইতে পারবো না, কারণ ওই গান গাওয়া আমার পক্ষে সম্ভব। এইটা যেটা শ্যামাসঙ্গীত আরেকটা, এটা তুই ক্লাসিক্যাল না ফোক, এটার একটা খুব কঠিন জিনিস আছে। ধনঞ্জয় যেরকমভাবে গাইছে এটা কিন্তু তুই মানে তো ক্লাসিক্যাল মনে হচ্ছে, মানে আমাদের বাংলার যদি কোনো ধ্রুপদ বা ক্লাসিক্যাল অঙ্গ থেকে থাকে তাহলে তো খেয়াল ধ্রুপদের মধ্যে ঢুকে যেতে পারে। কীর্তন যেরকম বাংলার ধর একটা, এই যে কীর্তন যেরকম, কীর্তন তো নরোত্তম দাস ঠাকুর, সে হচ্ছে গিয়ে কার ছাত্র, সে হচ্ছে গিয়ে তোর মনতার কথা হরিদর্শনের কাজ বলো, হরিদাস স্বামীর ছাত্রকে ওর গুরু ভাই হচ্ছে তানসেন। নরোত্তম দাস ঠাকুর তার কাছ থেকে গান শিখে এসে সে খেতুরি মহোৎসব করছে এবং দিকে দিকে লোক পাঠাচ্ছে, রাজা মহারাজাদের ডাকছে যে এসে কীর্তন শুনে যাও, কারণ উনি কীর্তনকে বাংলার ধ্রুপদ হিসাবে উনি চাইছেন যে এটা এইভাবে পরিগণিত হোক বাংলা গানের মধ্যে। এবার সেটা তুই এখন কীর্তন তো তুমিও শুনেছি, এবার কীর্তন কী বলবি, ফোক বলবি, ক্লাসিক্যাল বলবি, ক্লাসিক্যাল ডেফিনেটলি থাউজেন্ডস অফ মোডস অফ ক্লাসিক্যাল মিউজিক আছে, এমন এমন অদ্ভুত অদ্ভুত তাল আছে অমুক তো, কিন্তু গাইছে যে লোকগুলো তাদেরকে দেখে মনে হয় এ তো ফোক। এটাই বলছি, এটা একটা খুব মুশকিল আর কি এরা বলাটা আর কি, মানে কোনটা যে কি এমনভাবে সব মিশে টিশে আছে, মানে তুই তখন শুনে বললি যে এটা যেন এরকম মনে হচ্ছে, এইটুকু তুই বলতে পারিস, কিন্তু ওটাকে ওরকম ধরে, হ্যাঁ, এটাকে হাওয়া ধরার মতো হয়ে যাবে, ও হবে না, ধরা যাবে। শ্যামাসঙ্গীতের কথা যখন উঠলো সত্যকিদা, তোমার গলায় একটা গান আমার খুব প্রিয়, আমারও প্রিয় গান, তোমারও খুব প্রিয় গান, আমাদের দুজনেরই ভব পাগলার গান, নাচো গো নাচো কালী। নাচো গো নাচো কালী মা নাচো গো, নাচো আমারও বুকে নয় শিবেরও বুকে, আমারও বুকে নয় শিবেরও বুকে, নাচো গো মা নাচো গো, নাচো গো নাচো কালী মা নাচো। রক্ত চন্দন আর রক্ত জবা,
বিল্লপত্র শোনে পাগলা ভবা, রক্ত চন্দন আর রক্ত জবা, বিল্লপত্র শোনে পাগলা ভবা, দেবে গঞ্জলি জয় কালী বলে, দেবে গঞ্জলি জয় কালী বলে, দেবে গো মা বলে, নাচো গো নাচো কালী মা, নাচো 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 কালী মা, নাচো। আমার বুকে নয় শিবের বুকে, আমার বুকে নয় শিবের বুকে, নাচো গো মা, নাচো 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 কালী মা, নাচো। জয় মা। জয় মা, জয় মা। সত্যজিতের জীবনানন্দর কবিতা নিয়ে তোমার গান আছে, তো এটা মানে কিভাবে হলো এবং তুমি কেন করলে এটা? এটা করেছিলাম ঝরা পালক বলে একটা সিনেমা হয়েছিল, জীবনানন্দর বায়োপিক বলতে পারিস। তো সেটার মিউজিকের দায়িত্ব পেয়েছিলাম করতে। তো তখন দেখলাম আমি মিউজিক করবো কী করে, মানে আমি তো জীবনানন্দ কী করে ঢুকবো জীবনানন্দর মিউজিক। তো তখন আবার আমি তো যেহেতু বাণীর সাথে আমার জেনারেলি বাংলার লোক যারা গান বাজনা করে তাদের সাথে বাণীর একটা সম্পর্ক আছে, যেরকম আমরা গীত গোবিন্দ ধর, হ্যাঁ মানে আমরা সং বলতে সং বুঝি, মানে উইচ হ্যাজ ওয়ার্ডস ইন ইট। হ্যাঁ, অনেকেই কিন্তু সং বলতে একটা সুর বুঝলো বা একটা বুঝলো, আমি সেরকম পারি না। সুরের জায়গায় আমার কথা দিয়ে আমার সুবিধা হয়। এবং আমার জীবনানন্দর পড়ে যেটা মনে হচ্ছিল তখন, সেটা হচ্ছে কি উনি তো সিনেমাটা খুব বিড়বিড়ে ছিল আর কি, মানে উনি চরিত্রটাই ওরকম, একটু কম কম কথা বলে, হ্যাঁ মাঝে মাঝে খুব, কিন্তু আমার মনোলগস, হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে ওর যেন ভেতরে বিস্ফোরণ হচ্ছে কথাগুলোর, ওই কথাগুলো যেন একটা বিশাল একটা মানে রেঞ্জ আছে সেটার। তো আমি সেইটা করতে গিয়েই আমার ওই গানগুলো করা হলো, এবং ওইটার আমি একটা ছক পেয়ে গেছি, মানে যেটা হয়েছিল তোর সাথে কথা তুই বলছিলি যেরকম গানের একটা সুর পাঁচালির মতো, আমার যেন একটাই সুর, মানে 2-3টে ভেরিয়েশন আছে ম্যাক্সিমাম, কিন্তু সেগুলো খুব কাছাকাছি। করতে করতে মাঝে মাঝে কথা বলছি, আবার মানে কবিতাটা বলছি, আবার ঢুকে যাচ্ছি, কিন্তু লাইভ রেকর্ড করছি অনেক সময়। তো ওইটা করার একটা দারুণ, মানে ওটা আমাকে অ্যাকচুয়ালি খুলে দিয়েছিল, মানে এই পোয়েট্রির দ্বারটা, মানে যেটা দিয়ে আমরা গানে, এবং হুইচ ইজ আমার মনে হয় এখন লোকে খুব বেশি মানে এত বেশি সাউন্ড এবং অন্যান্য জিনিস নিয়ে ফিনিকি হয়ে গেছে, দে ডোন্ট টক অ্যাবাউট পোয়েট্রি আ লট। হ্যাঁ, আমার সেটাকে খুব আমার দুর্দশা মনে হয় বাংলাদেশের, মানে সেটা হওয়া উচিত নয়। আমরা তো গানের কথা, তো আমাদের কথা সর্বস্ব, আমাদের বাউল গানও তো তাই শব্দ গান, আমার বলছে শব্দ গান বলে। হ্যাঁ, তো সুতরাং আমার জীবনানন্দরা করতে গিয়ে জীবনানন্দ না, তারপরে আমি রবীন্দ্রনাথ, দীপক মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় অনেকের কবিতায় গান করেছি। ইনফ্যাক্ট বেদব্যাসের তোর একটা ট্রান্সলেশনও পেয়েছিলাম, দীপাংশু করে দিয়েছিল, বিষাদ যোগ, সেটাও করেছি। কিন্তু তার মধ্যে আমি দেখেছি কবিতা গাইতে গেলে ঠিক কবিতার গানের মতো গাওয়া যায় না। একটা গান আরম্ভ করলি তুই, তারপরে মাঝখানে একটু পড়লি, আবার তুই চলে গেলি গানে, আবার সেটা পড়া আসলো কিছুটা জায়গা। অনেক ধরনের মিউজিকের মোডস পাওয়া যায় এটাতে। এক একটা সময় র্যাপ মনে হয়, একটা সময় মনে হয় মানে হিপ হপ বা র্যাপ ধরনের একটা কিছু হচ্ছে, একটা সময় মনে হয় যে একদম মানে রক অ্যান্ড রোল টাইপের কিছু একটা হচ্ছে, হ্যাঁ, যখন ইয়ে পড়ে। তো এইটা খুব মানে এটা খুবই ইভলভিং জিনিস, যদি করা যায় আর কি, আরও যদি করা যায় খুব ভালো। আমার তো খুবই ভালো লাগবে যদি করতে পারি, দেখি যদি পারি আরও। হ্যাঁ, আমি তো খুবই সংসদ বলে একটা কেস আছে, যেটা কয়েকটা কবিতা করে রেখে দিয়েছিলাম, আরও রেকর্ড করা আছে, সেগুলো ছাড়তে পারিনি এখন। এই জীবনানন্দ আমাকে খুবই মানে ওটা একটা নতুন দিক খুলে দিয়েছিল আমার।
গান বাজনার ক্ষেত্রে, মানে ডেফিনেটলি। সত্যিদা আমরা একটু আড্ডার শেষ পর্যায়ে চলে আসছি, তো শেষ প্রশ্ন তোমাকে করতে চাই। এই যে তুমি নতুন রাস বলে একটি সিনেমায় তুমি কাজ করলে এবং আগেও তুমি বেশ কিছু সিনেমায় কাজ করেছো, সিনেমায় কাজ করার অভিজ্ঞতার সম্পর্কে তুমি যদি কিছু বলো। সিনেমার কাজ আমি মানে সত্যি বলছি আমি করতে পেরেছি বর্ণাঢ্য হওয়ার জন্যই। মানে বর্ণাঢ্য থেকে আমার ওই বলছিলাম যে কম্পোজিশনাল যে সেন্স অফ মিউজিক, এখন আমি সেটাকে অনেকটাই এনজয় করি। আবার একটু বোরও লাগে এখন মাঝে মাঝে, মানে মনে হয় যে মানে আমার কি বলতো, আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে গিয়ে একটা সিনেমা দেখলাম, এবার সিনেমার মধ্যে কোনো না কোনো একটা সুর বা কোনো না কোনো একটা কিছু থাকে, হ্যাঁ, যেটা থেকে অ্যাকচুয়ালি আমি মিউজিকটাকে ডিরাইভ করি ওই সিনেমার। আচ্ছা, হ্যাঁ, কিছু না কিছু একটা পেয়ে যাই আর কি। হ্যাঁ, ধর কিরকম করে কোনো একটা মুহূর্ত, কোনো একটা ডায়লগ, হ্যাঁ 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 কোনো একটা ঘটনা, হ্যাঁ, মানে কিরকম বলবো, ধর এই যে ধর আমার এখন একটা সিনেমা, নাম বলছি না, একটা সিনেমা এসছে, এবার ওই সিনেমাটাতে পাপিয়া পাখিটার খুব উল্লেখ আছে, একটা সিসাইডাল দৃশ্য আছে, সেখানে একটা পাপিয়া পিউ কাহা ডাকছে। তো আমার হঠাৎ কালকের মনে হলো পিউ কাহাটা ডাকে কিরকম করে। হ্যাঁ, তো আমার বান্ধবী ছিল, তো ওকে বললাম যে তুই তুই ডাকতে পারে, ভালো খুব শীষ দিতে পারে। তো ও শীষ দিল, যে শীষ দিলে আমি বললাম বাহ, এটা তো একটা সুর। হ্যাঁ, তারপরে দেখছি আমি ওটার দোতারা বাজালাম কিছুক্ষণ, কারণ বাহ, এটা খুব সুন্দর স্কোর তৈরি হয়ে যাচ্ছে। তো ওরমই বলছি, ধর একটা সিনেমা যেরকম মাছের প্রচুর জিনিস ছিল, তো ওই আন্ডার ওয়াটার টাইপের স্কোর, হ্যাঁ, যে মানে বন্ধু জলে ডুবে মারা যায়। আচ্ছা, হ্যাঁ, তো সেইটার যে স্কোর, সে সারাক্ষণ কানের মধ্যে জলের আওয়াজ শোনে, তারপরে অন্য বন্ধু যে, হ্যাঁ, তো সেইটার ওই যে জলের আওয়াজ, জলটা পেয়ে গেলাম আর কি। হ্যাঁ, তো এইগুলো না আমার খুবই দারুণ লাগে, মানে এইগুলো ঠিক সরাসরি গান বাজনার জিনিসও নয়, এগুলো একটা কি বলবো কি, মানে একটা ছোট জিনিস থেকে একটা এত বড় বড় বিশাল বড় জিনিস তৈরি হয়ে গেল। হ্যাঁ, দাদা একটা খুব মানে এইখানেই ধর এই যে রাস সিনেমাটা করতে গিয়ে একটা এক্সাম্পল বলছি, ধর একটা গান, একটা জায়গায় একটি চরিত্র, ধর তার একটা মোটিভ মিউজিক, এবং সে খুবই প্রতিবাদী চরিত্র। হ্যাঁ, তো আমি সেটা একটা গণসঙ্গীত ভেঙে করেছি। হ্যাঁ, আমি আর দেবো না ধান বন্ধু, হ্যাঁ, ওটা আমরা ওইটাকে ভেঙে একটা সুর বার করে এনেছি। তো ওই রকম রেফারেন্সিয়াল সুর আমার সবসময় এটা খুব ইন্টারেস্টিং লাগে এটা করতে। হ্যাঁ, তো যেমন বিরোহী যখন প্রথম স্ক্রিপ্ট পাই, আমি তো স্ক্রিপ্ট থেকে মিউজিক করি, প্রদীপ্তটা আমি স্ক্রিপ্ট থেকে করি একদম। তো ওটার নাম ছিল রাধাকৃষ্ণ বিরোহী। তো আমরা স্ক্রিপ্টটা পড়তে পড়তে ও যখন জার্নিটা আরম্ভ হচ্ছে, আমার হচ্ছে তো যমুনা পুলিন কেজি ঘাট বংশী বটরে, এটা একদম ধরা যে তো রাধাকৃষ্ণর নাম থাকবে না। হ্যাঁ, রাধাকৃষ্ণ বিরোহী, নায়কের নায়িকার নাম রাধা, এর নাম কৃষ্ণ, তো রাধাকৃষ্ণ তো থাকবেই গানে। তো যমুনা পুলিন কেজি আমি গিয়ে পাঠিয়ে দিলাম, প্রদীপ্ত বলো ব্যাস এটাকে টাইটেল করে দে, ওই আর রেকর্ডও করতে হবে না, ঘরেরটাই করে দেয়। আমি না রেকর্ড করে দিচ্ছি। তারপর মিলন গান করলাম, হ্যাঁ, কিশোবা নিকুঞ্জবনে রাধা গোবিন্দ একসনে। তো এই জিনিসগুলো আমাকে তারপরে একটা সিনেমা করেছিলাম, ধর পুরা পাখির শূন্যে উড়া বলে। এবার ওইখানে যেরকম একটা দাদু ছিল ক্যারেক্টার, সে শুধু ওইটা গাইতো যে বাড়ি বাড়ি করো তোমরা, এ বাড়ি তো বাড়ি নয়, আসল বাড়ি মাটির ভিতর, এরকম একটা ছিল। আমি পুরো এই যে সুরটা, এই সুরটা থেকে আমার পুরোটা তৈরি হয়ে গেল। আচ্ছা, পুরো মানে হ্যাঁ, মানে যেটা, তো এরকমভাবে সিনেমার মিউজিক করাটা আমার কাছে খুবই ম্যাজিক্যাল মনে হয়। আর সিনেমার সবচেয়ে ম্যাজিকটা মনে হয় যখন সিনেমাটার মিউজিকটা মাউন্ট করি, তখন পরে একটা জিনিস কিরকম একটা দেখতে হয়ে যায়, শুনতে হয়ে যায় না, সেটা আমার নিজের কাছেই নিজের একটা আত্মপ্রসাদ বলতে পারিস, অপূর্ব লাগে। হ্যাঁ, মানে আত্মপ্রসাদ জিনিসটা তো খারাপ না, আত্মপ্রসাদ তো দরকার মানুষের, প্রসাদই তো দিচ্ছি নিজেকে। হ্যাঁ, তো সেই প্রকৃষ্ট স্বাদ আমি সেটা পাই সিনেমার মধ্যে মিউজিক করতে গেলে। একটা গান সাত্তকীদা তুমি না গাইলে তোমাকে এখান থেকে আমি যেতে দেবো না। যেতে ব্যস্ত তা না, কিন্তু তাও একলা নিতাই। ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই,
একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই আমার নিতাই নিত গৌর আমার ডাকরে নিতাই আমার ডাকরে নিতাই ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর ডাকরে নিতাই গৌর বলে নিতাই নিত গৌর নিতাই জগৎ গুরু প্রেমদাতা দয়াল করু একলা নিতাই আমার নিতাই একলা নিতাই আমার নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই জয় গুরু। সাত্তকীদা, আড্ডার সময় শেষ হয়ে এলো। ইচ্ছে একেবারেই ছিল না আবার আমাদের আড্ডা হবে, আবার তুমি আসবে, তোমাকে আবার আমি ধরে নিয়ে আসবো। সেবারে শেষ কি আর হয়, শেষ করে দিতে হয় আর কি। তো আমাদের আড্ডাগুলো জেনারেলি একটা র্যাপিড ফায়ার দিয়ে শেষ হয়, যেটার নাম আমি দিয়েছি ব্রেক নেক। ঘাড় মটকা এবার তোমাকে ঝট করে উত্তর দিতে হবে। দিয়ে দেবো। ঠিক আছে। গৌর খেপা না পবন দাস বাউল? গৌর খেপা। দীপক চৌধুরী না তেজেন্দ্র নারায়ণ মজুমদার? দীপক চৌধুরী। বাউল না আধুনিক? বাউল। রাত জাগা পাখি না প্রভাত ফেরি? রাত জাগা পাখি। জিলিপি না অমৃতি? জিলিপি। শহর না গ্রাম? শহর। জীবনানন্দ না রবীন্দ্রনাথ? জীবনানন্দ। তন্দুরি চিকেন না কষা মাংস? কষা। মৃণাল সেন না তপন সিনহা? মৃণাল সেন। বর্ষা না শীত? বর্ষা। থ্যাংক ইউ। সাত্তকীদা, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আড্ডা মেরে। আমারও দারুণ। এবং আশা করছি আবার আড্ডা হবে আমাদের। নিশ্চয়ই। মাঝখানে তো চলতেই থাকবে, অন ক্যামেরা আড্ডা আবার শিগগিরই হয়তো হবে। নিশ্চয়ই হবে একদম। তো আমাদের তরফ থেকে আরে একটা যুগ যুগ ছোট্ট যুগ। উপহার। বাহ, জয় হোক অনির্বাণের আড্ডা, জয় হোক। দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুকে করে রাখবো। ভালো থেকে সাত্তকীদা। সব গানের শেষ আছে, সব কবিতারও বোধহয় শেষ আছে, কিন্তু সব আড্ডার কি শেষ আছে জানি না। তবে আজকে আড্ডা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। সাত্তকীদার সঙ্গে আমার আড্ডা চলতে থাকে, চলতে থাকবেও। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোন অতিথির সঙ্গে অনির্বাণের আড্ডায়। ততদিন ভালো থাকবেন। নমস্কার।